একটা বেশ বড় 7 মহলা বাড়ি, পরিচর্যা ও যত্নের অভাবে ধুলো মলিন, বিশাল ছড়ানো উঠোন, ঘন কৃষ্ণ মেঘের ঘনঘটায় আকাশ প্রায় অন্ধকার। চোখের পলকে যেন মনে হলো গাছটির গুঁড়ি বেয়ে একটা সাদাটে নারী মূর্তি উল্টো হয়ে গাছ বেয়ে উপরে উঠে গেল ছাদের দিকে। আমি সেই রাতে পালাতে পারতাম, কিন্তু পালালাম না। কয়েক সেকেন্ডের ফারাকে এক মাথা কালো চুল ঝুলে পড়ল গাছটা থেকে। বুড়িটার গায়ে অদ্ভুত আওয়াজ করে কিছু একটা নিচে নামল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। মনের মতো গল্প শুনতে চাইছেন? আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনুন নতুন নতুন ভয়, রহস্য এবং রোমাঞ্চকর গল্প। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। আমাদের আজকের নিবেদন লেখিকা সুচিস্মিতা ধরের লেখা গল্প সেই নারকেল গাছটা। গল্প পাঠে ব্রতদীপ এবং দিতিপ্রিয়া। অন্যান্য চরিত্রে রুভিনা, প্রিয়াঙ্কা, বলাকা, মলয়, কৌশিক, খুশি, ঋষিতা, বর্ণালী, অর্ঘ্য, বিশ্বজিৎ, বিশাল ও অনামিকা। শুরু হচ্ছে আজকের গল্প সেই নারকেল গাছটা। তোমার কি বাড়ি ফেরার তাড়া আছে আজ? ছুটির পর মিনিট 5 সময় হোক তোমার কাছে? হ্যাঁ নিশ্চয়ই, 5 মিনিট কেন, 1 ঘন্টাও সময় দিতে পারি। আজ আমার পড়ানো নেই। কিন্তু কি হয়েছে? কোনো সিরিয়াস ব্যাপার? আরে না না, সিরিয়াস কিছু না রে ভাই, একটা খবর, ভালোই খবরটা। দক্ষিণ ও মধ্য কলকাতার সংযোগস্থলে অবস্থিত বেসরকারি ছেলেদের স্কুলটিতে আমি ও আমার মতো টেকনোলজিক্যাল এডেড লার্নিং জানা বেশ কিছু শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছে এই মাস কয়েক হলো। তাদের সংক্ষেপে ট্যাল অর্থাৎ টেকনোলজি এডেড লার্নিং টিচার বলা হয়। এই ট্যাল কথাটা গোড়ার দিকে অনুধাবন করতে না পারা আমি পাশে বসা প্রায় আমারই বয়সী বা একটু সিনিয়র ফর্সা মাঝারি হাইটের মেয়েটিকে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে বসেছিলাম, আচ্ছা এই ট্যালার টিচারটা কি জিনিস মিস? সহশিক্ষক বা শিক্ষিকাদের যথাক্রমে স্যার বা মিস বলেই ডাকছেন টিচাররা। এসেই খেয়াল করেছিলাম। কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে শেষে তার মিষ্টি হাসিতে উদ্ভাসিত হয়ে ওঠা মুখটা নিয়ে মেয়েটি বলল, আরে ট্যালা না, ওটা ট্যাল। এভাবেই এক কথা দু কথায় আমি আবার ছেলে মেয়ে নির্বিশেষে বেশ আপন করে নিতে পারি। তা খুব অল্পের পরিচয়তেই মাত্র কয়েকদিনের মাথায় বেশ ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠা আমরা দুজনে কাজের ফাঁকে গল্প আড্ডা ভবিষ্যতের চিন্তা ভাবনা নিয়ে আলোচনা ছাড়াও ওর বাড়ি যাতায়াত শুরু করলাম। আমার বাড়িটা না অবারিত ক্লাব ঘরের মতো, দিন নেই রাত নেই, লোকজন সমানে এই আসছে সেই যাচ্ছে। আমার কলিগটি, নাম ধরা যাক রত্নদীপা, আমাদের বাড়ি আসা বেশ পছন্দ করত। হই হুল্লোড়টাই ভালো লাগে। কত বড় খোলামেলা বাড়ি তোমাদের, কত লোকজন। আমাদের ওই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে গুতোগুতি করে থাকাটাই বড্ড দায়। লোকজন ডেকে গেট টুগেদার করার উপায়ই নেই চাই। রত্নারা দক্ষিণ কলকাতাতেই থাকে। তাদের ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে ঘুরে এসেছি বার কয়েক। বিধবা মা, রত্না আর তার দাদা। দাদাটি এই মুহূর্তে বিবাহ বিচ্ছিন্ন।
আগের পক্ষের বৌদি শুনেছিলাম পাগল হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, পাগল। এসব কথা বেশি ঘেঁটে লাভটা কি বলুন দেখি? রত্না নিজে একটা সাংঘাতিক মুখচোরা আপাত গম্ভীর মেয়ে ছিল। তার বৌদির হঠাৎ মাথার দোষ হলো কেন তা জিজ্ঞেস করে তাকে আর অপ্রস্তুত করার কোনো প্রকার অভিসন্ধি আমার ছিল না। সেদিন যখন এমন আমার অম্লমধুর কলিকাম বান্ধবীটি ছুটির পর ভালো খবর শোনাবেন বললেন, তখন আমি ধরেই নিলাম এ খবর নির্ঘাত তার বিবাহ সংক্রান্ত কিছু হবে। খুশি মনে চেকিংয়ের কাজগুলো সেরে বাকি থাকা একটা ক্লাস নিয়ে ছুটির অপেক্ষা করতে থাকলাম। ছুটির পর স্টাফরুমের বাইরে বেরিয়ে মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে রত্না এক বাক্স মিষ্টি সমেত লাল সোনালি কার্ডটা আমার হাতে দিতে যেতেই আমি কংগ্রাচুলেশনস বলে তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম। সে তার স্বভাবসিদ্ধ মাপা অথচ মিষ্টি হাসিটা মুখে এনে বলে উঠল, আরে শোনো কথাটা আগে। হ্যাঁ, আমার না, দাদার দ্বিতীয় বিয়ে আসছে, এটা তারই কার্ড। আমি বাড়ি না গিয়ে বললাম, কাকু কাকিমা যেন কিছু মনে না করেন। হ্যাঁ, সে তোমার কাকু কাকিমা মানে আমার মা বাবা মনে তো করবেনি, তা তো বটেই। এতবার আমার বাড়ি যাও আর আজ যেতে পারলে না? আজ না, আজ হাতে অনেকগুলো কার্ড আছে। বিয়ের কার্ড হাতে নিয়ে কারোর বাড়িতে ঢুকে নিমন্ত্রণ করা যাবে না ভাই, এটা আমাদের বংশের নিয়ম। এদিকে দাও দেখি কার্ডটা। তার দিকে তাকিয়ে দেখলাম রত্নার মুখটা কেমন একটা দ্বিধাগ্রস্ত। আমার হাত থেকে কার্ডটা নিয়ে তাতে নিজের ব্যাগ থেকে দুটো পুঁচকি কৌটো বের করে সিঁদুর আর হলুদের ফোঁটা দিল। আসলে সকালে একবার বড় বাড়িতে গিয়েছিলাম ঠাকুমার ছবিতে কার্ডগুলো ছুঁয়ে আসতে। ছোঁয়ানোর আগে সিঁদুর লাগাবার তো নিয়ম নেই। চলো বেরোই তাহলে, কাকু কাকিমাকে নিয়ে অবশ্যই এসো কিন্তু। স্কুল থেকে বেরিয়ে শুধু জানতে চেয়েছিলাম, তোমাদের আরও একটা বাড়ি আছে নাকি রত্না? হ্যাঁ, পৈতৃক বাড়ি, শরিকি, এই তো কাছেই। কে থাকে ওখানে? হ্যাঁ, কই কেউ থাকে না তো। রত্নার বাস এদিকেই আসছিল। ও অকারণে দৌড়ে গিয়ে প্রায় চলন্ত বাসেই উঠে পড়ল। আমি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। কেমন আজব ব্যাপার মনে হচ্ছে না? এদের আর একটা বাড়ি থাকতে ওই 2 কামরার 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে ঘাড় গুঁজে পড়ে থাকে কেন? কার্ড ফটোতে ছোঁয়ানোর আগে তাতে নাকি সিঁদুর লাগানো যাবে না কেন? ঠাকুমা বিধবা ছিলেন বলে নাকি? তাই হবে বোধহয়। বাড়ি এসে কার্ডটা খুলে দেখি পাত্রী সেই সুদূর মুর্শিদাবাদের মেয়ে। সেখানেই বিয়ে, আর বৌভাত মানে বধূবরণ হবে এক হোটেলের ব্যাঙ্কুয়েটে। রাতে খেতে বসে মাকে বললাম, জানো মা, ওদের আরও একটা বাড়ি আছে, বেশ বড়ই হবে, কারণ রত্না সেটাকে বড় বাড়ি বলে ডাকছিল। তাও যেখানে হোটেল ভাড়া করছে কে জানে। দেখ গে, হয়তো শরিকের ঝামেলা, নানা ধরনের মানুষ আছে না, সবাইকে আর সব কিছু মেনে নিতে চায় আজকাল, বল? যাকে তুই ওসব বাদ দে তো, এখন খা, চুপ করে খা। আমি মাথায় আবোল তাবোল চিন্তা নিয়ে খেয়ে শেষে ঘুমোতে গেলাম। সেই রাতের শেষ দিকে একটা খুব লাইভলি নাকি বলবো ডেডলি স্বপ্ন দেখেছিলাম, যার রেশ তার পরের বেশ কিছুদিন ধরে আমার মনে রয়ে যায়। একটা বেশ বড় 7 মহলা বাড়ি, পরিচর্যা ও যত্নের অভাবে ধুলো মলিন, বিশাল ছড়ানো উঠোন, ঘনকৃষ্ণ মেঘের ঘনঘটায় আকাশ প্রায় অন্ধকার। জং ধরা গেট ধরে দাঁড়িয়ে আমি ভিতরে উঁকি ঝুঁকি মারতে চেষ্টা করছি। হঠাৎ দেখলাম উঠোনের উপর একটা বিশাল উঁচু নারকেল গাছ। এটা কি আগে খেয়াল করেছিলাম? আমাকে আরো চমকে দিয়ে এক সাদা থান পরা ভদ্রমহিলা হঠাৎই উদয় হলেন। সাদা সনের নুড়ির মতো চুল বৃষ্টিতে ভিজে গেছে, বলি রেখাময় মুখটা তার, আর কেমন যেন অপ্রকৃতিস্থ চেহারা,
আমি আঁতকে উঠে পালাবার চেষ্টা করতেই বেশ উঁচু স্বরে বললেন, সিথি খালি নাকি রে মেয়ে তোর? স্বামী মরছে নাকি মারছিস? আয় আয় ভেতরে আয়। বলেই তার বরফের মতো হাত দিয়ে খপ করে আমাকে চেপে ধরলেন। আমি প্রাণপণে ঘুম ভেঙে উঠে পড়তে চাইলাম। বিভৎস চিৎকার শুনে দৌড়ে এলেন মা বাবা। কি সব সিনেমা দেখে বেড়াস বলতো? হ্যাঁ, আবার আজ কানে ভরে এনেছিস রত্নাদের বড় পোড়ো বাড়ি আছে। উফ, হ্যান ত্যান গোষ্ঠীর পিণ্ডি, বাপরে বাপ। ওসব ভাবিস বলেই না এমন স্বপ্ন দেখিস। এ আবার কি? হ্যাঁ, হাতটা ভেজা ভেজা কেন? জল ঘেঁটেছিস নাকি? হ্যাঁ, আমি এর সদুত্তর দিতে পারলাম না। স্বপ্নে ছোঁয়ানো জল যে আবার হাতে লেগে যায় কিভাবে তা বলবই বা কি করে? মনে একটা অস্বস্তি নিয়ে ঘুমোতে গেলাম সে রাতে। পরের দিন স্কুলে গিয়ে দেখলাম রত্না যথেষ্ট স্বাভাবিক। ক্লাসগুলো একের পর এক কেটে গিয়ে অবশেষে লাঞ্চ ব্রেক এলে নিজেই এসে বলল, ব্লাউজের ভালো টেলার কোথায় পাবো বলো তো? গয়না বানাতে গেলে সাধারণ দোকান থেকে নেওয়াটাই ভালো। পিসি চন্দ্রচন্দ্রতে অনেক খরচ। আরে দাদার আগের বিয়েটা 6 বছর আগে হয়েছিল তো, তখন সোনার ভরি এখনের থেকে অনেক কম টাকায় হতো। এইসব সাধারণ মানের কিছু কথাবার্তা বলে পরিস্থিতি হালকা করে দিল সেই। আমিও হেসে স্বাভাবিকভাবে তার কথার উত্তর দিলাম। তারপর নিজেকে যতটা ক্যাজুয়াল দেখানো যায় দেখিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা রত্না, বিয়ের পর দাদা বৌদি কি তোমাদের ফ্ল্যাটেই উঠবেন? উত্তরে চুপ করে আছে দেখে আমি আবার বললাম, এই ভেরি সরি গো, পার্সোনাল প্রশ্ন করে বসলাম, প্লিজ কিছু মনে করো না। আরে না না, আমি কিছু মনে করিনি। হ্যাঁ, ওই ফ্ল্যাটেই উঠবে। তাছাড়া যে আর উপায় নেই ভাই। সবে 4.5 কি 5 বছর হলো এই ফ্ল্যাটটা কিনতে টাকা ঢেলেছে। এখনই নতুন বাড়ি কেনার সংস্থান নেই। আপাতত আমাদের সঙ্গেই থাকতে হবে যতদিন না আরেকটা ফ্ল্যাট কিনছি। এরপর আর অযাচিতভাবে কথা বাড়ানো চলে না। ওদিকে লাঞ্চ ব্রেকও প্রায় শেষ হয়ে এসেছিল। পরের পিরিয়ডে 11C'র ক্লাস আছে। নিজের ল্যাপটপ খুলে মডিউলটা আরেকবার ঝালিয়ে নিচ্ছি। মনটা যদিও পুরোপুরি মডিউলে নেই। ঠিক এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মাথায় এলো। এই কথা তাকে জিজ্ঞেস না করলেই নয়, তাই লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম, আচ্ছা তোমরা বছর 5 আগে এই ফ্ল্যাটটা কিনেছিলে তাই না? যেন তার আগামী প্রশ্নের আন্দাজ করাই ছিল আগে থেকে, এভাবেই সে সোজা আমার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, দাদার আগের পক্ষ বিয়ে করে বড় বাড়িতেই উঠেছিল, তারপরে পাগল হয়ে যায়। তার কথা শেষ হওয়া মাত্র তীব্র জোরে বাজার বেজে উঠে ব্রেক শেষ হওয়ার জানান দিল। আচমকা আওয়াজে আঁতকে উঠেই একটু আগে শোনা কথাটা অনুধাবন না করতে পারা আমি হাঁ করে মুখের দিকে তাকিয়ে রইলাম। তারও ক্লাসের সময় উপস্থিত হয়েছিল। চলে যেতে গিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল, আজ পড়ানো আছে তোমার? ছুটির পর 5 মিনিট সময় হবে কি? 1961 সন। তৎকালীন নাম তেলিপাড়া, বর্তমানে যা দক্ষিণ কলকাতা। মা, ভাত দুগা মুহে তোলেন? এইভাবে অরুষির নামে উপাস দিয়া কয়দিন চলব? ও মা, মা। নিরুত্তর শাশুড়ির উপবাস ক্লিষ্ট মুখটির দিকে এক মুহূর্ত হতাশ মুখে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে ভাতের থালাটা অতঃপর নামিয়ে রাখলেন অন্নপূর্ণা ভৌমিক। তেলিপাড়ার ভৌমিক বাড়ির বড় বৌমা। শাশুড়িমা ঘুমোচ্ছেন। আদৌ ঘুমোচ্ছেন কি, নাকি বৌমাকে এড়িয়ে যাওয়ার জন্যই এই চোখ চেপে পড়ে থাকা, কে জানে। আজ নিয়ে 3 দিন হলো তার শাশুড়ি কিছুই মুখে তোলেন না।
হেঁসেল থেকে আসা খাবার মুখে দেওয়া তো দূরস্থ, তার নিজের ঘরেও মুড়ি চিড়ে কিছুই রাখা নেই যা পেটে দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করা যায়। কারণটা কারোরই জানা নেই। অন্নপূর্ণা, তার স্বামী পরমেশ, মেজ ছেলে প্রিয়তোষ ও তার বউ প্রীতিলতা এবং অবিবাহিত ছোট ছেলে প্রকাশ কেউই জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাননি। মুখে কুলু পেটে বসে আছেন টগরবালা ভৌমিক, ভৌমিক বাড়ির সর্বজ্যেষ্ঠা সদস্যা। গত পরশুদিন দুপুরবেলায় হঠাৎ তাঁর দোতলার ঘর থেকে ভেসে আসে তার আর্ত কণ্ঠের চিৎকার। দৌড়ে আসেন অন্নপূর্ণা, তার পিছনে প্রীতিলতা। সেদিন একাদশী ছিল। ঘরের মেঝের উপরে উল্টানো বাটি থেকে বেরিয়ে আসা দুধ আর আম ঘরময় ছত্রখান হয়ে আছে। আর খাটের এক কোণে সিঁটিয়ে বসে আছেন টগর, চোখে মুখে সাংঘাতিক ভয়ের অভিব্যক্তি। সেই স্তক এরকমই চলছে। সেদিন ঠিক কি হয়েছিল কিছুতেই ভেঙে বলছেন না টগর কাউকে। কোনো রকমের খাবারই মুখে তুলছেন না কিছুতেই। নানাভাবে নানা জনের চেষ্টা করে শেষে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে অমোঘ পরিণতির অপেক্ষা করছেন আর নিজ নিজ ভাগ্যকে দোষারোপ করে চলেছেন। অন্নপূর্ণা একা একা সকলের অগোচরে এসে বহুবার জিজ্ঞেস করেছেন টগরকে। প্রথম 1.5 দিন তীব্র ভর্ৎসনা ও গালিগালাজ করেছেন টগর পুত্রবধূকে। তখন শরীরে শক্তি ছিল বোধ করে। গতকাল থেকে শয্যা নিয়েছেন। ছেলেরা এসে কেঁদে কেটেও এক গ্রাস অন্ন তোলাতে পারেননি তাঁর মুখে। চেহারা অপ্রকৃতিস্থ, চুল অবিন্যস্ত। হঠাৎ টগরকে দেখলে বদ্ধ উন্মাদ মনে হয়। মাত্র 2 দিনে এই সাংঘাতিক পরিবর্তন তার কিভাবে হলো ও কেন, এ প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আগামীকাল ডাক্তারবাবুকে নিয়ে আসা হবে। অন্নপূর্ণা অনেক ছোট বয়সে বিয়ে হয়ে এসেছিলেন এই বাড়িতে। বিয়ে হয়ে এসে শাশুড়িকে শুধু বলার জন্য মা বলে ডাকতেন না, তিনি মনে প্রাণে তাই মানতেন। কিন্তু এ কি হলো মায়ের? কি অপরাধ করেছেন তিনি বা অন্য কেউ? অন্তত তিনি তো সজ্ঞানে কিছুই করেছেন বলে মনে পড়ে না। আরো কিছুক্ষণ থালা হাতে দাঁড়িয়ে রইলেন তিনি সজল নয়নে। তারপর অভিমানের অশ্রুবিন্দু গোপন করতে অবিলম্বে প্রস্থান করলেন শুশ্রু মাতার ঘর থেকে। এতক্ষণ ইচ্ছাকৃতভাবে চোখ বুজে পড়ে থাকা টগরবালা দেবী কিন্তু আদৌ ঘুমোচ্ছিলেন না। পিটপিট করে বড় বউয়ের বেরিয়ে যাওয়াটা দেখলেন তিনি। আবার ভাতের থলখান সাজাইয়া নিয়ে আইসে মাগি, বিষ খাও না লিকা। বঙ্গভঙ্গের পরপরই টগরের শ্বশুরমশাই ওপার বাংলার জমি জমা বেচে এদেশে এসে তেলিপাড়ার 1 খণ্ড জমি কেনেন। তখন দিনকাল আরও অনুন্নত ছিল। ইট কাঠ লোহালক্করের জঙ্গল প্রকৃতির শ্যামলিমাকে গ্রাস করতে পারেনি তখনও। টগরের শ্বশুর শ্রী প্রমথেশ ভৌমিকের বাগান করার চিরকেলের শখটা এপার বাংলায় এসে অব্যাহত থাকায় তিনি জমিটার অগ্রভাগে দোতলা বাড়ি তুলে পেছন দিকে সযত্নে বাগান করলেন। ওর বয়স হলে অযত্নের কারণে সে বাগান ক্রমে জঙ্গলে পরিণত হয়। এ বাড়িতে বিয়ে হয়ে এসে রাতের দিকে বহুবার পিছনের জঙ্গল থেকে শিয়ালের ডাক শুনে চমকে উঠেছেন রাত বিরেতে। উঠোনের সুউচ্চ নারকেল গাছটিও চারা অবস্থায় প্রমথেশ পুঁতেছিলেন। সে গাছ এখন লম্বা হয়ে বাড়ির দোতলা ছাড়িয়ে ছাদে গিয়ে ঠেকেছে। ঝুপসি ঘন পাতায় ভরা গাছটি কিন্তু নিষ্ফলা শুরু থেকেই। কোনোদিন নারকেল তো দূর, একটা ডাবেরও দেখা মেলেনি ও গাছে। প্রমথেশ শেষ বয়সে রোগশয্যায় শুয়ে গাছটির দিকে তাকিয়ে থাকতেন। টগর জিজ্ঞেস করেছিলেন একদিন শ্বশুরের দোতলার ঘরে ওষুধ দিতে এসে, কি দেখেন বাবা ওদিকে? লুকানোর জায়গা। কার বাবা? জাগো দেখতে পায় না কেউ। ভয় কথা বাড়াননি টগর আর। এর অল্প কিছুদিনের মধ্যেই মারা যান প্রমথেশ। খোলা ভয়ার্ত চোখ দুটো শটান তাকিয়েছিল নারকেল গাছটার গুড়ির দিকে। শ্বশুরের অস্বাভাবিক মৃত্যুর পরে টগরের স্বামী বেশ দক্ষতার সঙ্গে পৈতৃক ব্যবসা চালিয়ে গেছেন আমৃত্যু। 3 ছেলের বড়টি ও মেজটি ওকালতি পাশ দেওয়ায় লোকমুখে বাড়িটির নাম অচিরেই উকিল বাড়ি হয়ে উঠেছিল। তবে ছিট কাপড়ের ব্যবসাটিও তুলে দেননি তারা। একজন মুন্সি গোছের লোক ছিলেন, নাম ধরা যাক রাধাকান্ত মুখুজ্জি। ব্যবসা পাটে দেখাশোনা তিনিই করেন। পরশু একাদশীর নিরামিষ খাবার বড় বৌমা হাতে করে দিয়ে যাওয়ার পর দুধের বাটির ঢাকনা তোলা মাত্র একটা
মরা টিকটিকি ভেসে উঠল চিত হয়ে। আতঙ্কে সে বাটি ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠেছিলেন। সে চিৎকার শুনে দৌড়ে এসেছিল সকলে। আশ্চর্যের বিষয় এটাই যে তারা এসে মেঝেতে ছড়িয়ে থাকা খাবারগুলো পরিষ্কার করার সময় সেই টিকটিকির চিহ্ন মাত্র দেখতে পাওয়া যায়নি। সেই থেকেই বাড়িতে অন্ন জল ত্যাগ করেছেন টগর। তবে তিনি যা শুনেছিলেন তাই সত্যি। তাকে খুন করার চেষ্টা চলছে বাড়িতে। সম্পত্তির কি নিদারুণ লোভ! আর তো বাড়ির খাবার মুখে দেওয়া চলে না, এই কথা একমাত্র রাধাকান্তকে কেঁদে কেটে শুনিয়েছেন তিনি। প্রৌঢ় মানুষটি তাকে মা বলে ডাকেন। খুব দুঃখ পেয়েছেন তার প্রতি পরিবারের এহেন আচরণে। গভীর রাতে সকলে ঘুমোলে রাধাকান্ত শুদ্ধ মতে এক ঘটি দুধ এনে দেন টগরকে। ওটাই তার সারাদিনের খাদ্য, বা পানীয়, বা দুটোই। একজনের সঙ্গে আলাপ করাবে বলেছে রাধাকান্ত। সে পারে টগরের সব সমস্যার সমাধান করতে, তবে তার সঙ্গে অমাবস্যার আগের রাত ছাড়া সাক্ষাৎ হওয়া সম্ভব নয়। আজ ত্রয়োদশী, আর এক রাত। ধৈর্য ধরে আছেন টগর। দিনমানে আজকাল আর কিছু ভালো লাগে না তার। রাত পড়লে মনটা ভালো হয় একটু একটু করে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন উঠোনের নারকেল গাছটার দিকে। কেউ তাকে ভালোবাসে না, তাকে দেখতে পায় না দু চোখে। বাবা কি বলেছিলেন? যাদের কেউ দেখতে পায় না, গাছটি তাদের লুকোনোর জায়গা। তিনিও কি তবে লুকোবেন ওখানে? এসব ভাবতে ভাবতে তার চোখ লেগে এসেছিল। হঠাৎই একটা অদ্ভুত আওয়াজে চোখ দুটো খুলে যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে টগর তড়িঘড়ি বারান্দার দিকে তাকালেন। চোখের পলকে যেন মনে হলো গাছটির গুঁড়ি বেয়ে একটা সাদাটে নারী মূর্তি উল্টো হয়ে গাছ বেয়ে উপরে উঠে গেল ছাদের দিকে। এই ভয়াবহ দৃশ্য দেখে টগর আড়ষ্ট হয়ে বসেছিলেন গাছটার দিকে তাকিয়ে। হঠাৎই দরজায় মৃদু আওয়াজ শুনে আঁতকে উঠে বিষম চিৎকার করতে যাচ্ছিলেন। দুধের ঘটি হাতে ঘরে ঢোকা রাধাকান্ত তড়িঘড়ি, মা মা কি হয়েছে মা? আমি আইছি, কি হয়েছে বলো, আমাকে বলো। ভয়ার্ত চিৎকারটা মাঝপথে থেমে দীর্ঘশ্বাসে পরিণত হল। কান্নায় ভেঙে পড়লেন টগরবালা ভৌমিক। রাধাকান্ত ধৈর্য ধরে মাথা নিচু করে বসে রইলেন তার পাশে। তারপর ধীরে ধীরে বললেন, দুধ আনছি মা, খাইয়ালন। উঠোনের ওই নারকেল গাছটা কাটনে জোগাড় করলো রাধা। ও শৈলে গাছ আমি বাড়িতে রাখুন না। কি গামা, কিতা হইছে? রাখুন না, তুই কালকে মুনিশ জোয়ান ডাইকা গাছটারে কাটতে ফেলা। কিছু দেখছেন? ক্যারেজি গলি তুই ওই কথা? তুই দেখছস? সত্য কথা কর রাধা। আগে খাইয়ালন। আমি কিছু মুই দেব না, তুই ক সত্যটি আমার দিব্যি ক। এমনি সে বড় পাপের কথা মা ঠাকুরন। আপনার মুহের উপর সে কথা কনের সাহস নাই আমার। তবে শুধু দূর কইয়া সারি মা, এই বাড়ি, ওই পিছনের বাগান অনেক পাপের সাক্ষী, অনেক। আপনার শহুর স্বামী বহু অনার্য কাম করছেন এই ভিটায়। সে সকল নিষ্পাপ মানুষের আত্মা চাইব কই? এখানেই লুকাইয়া থাকে। আপনি কর্তা কত মাইয়ার সর্বনাশ করছেন। আপনি যখন বাবের ভিটায় যাইতেন, যাওকা সাইডেন মা, দুটুকু মুহে দেন মা, দুটুকু মুহে দেন। শরীর থাকবো কি কইরা? তিনিও অপরাধ করছেন। রাধাকান্ত মাথা নিচু করে ইতিবাচক ঘাড় নাড়লেন। এরপরে খাদ্য হোক বা পানীয়, গলা দিয়ে নামান নয়। রাধাকান্তর বিস্তর অনুরোধ এবং পা ধরাধরিতে শেষে 2-1 ঢোক দুধ খেয়ে বাকিটা সরিয়ে রেখে পাশ ফিরে শুয়ে ফোঁপাতে লাগলেন টগর। এই দশা হলো শেষে তার সোনার সংসারের। স্বামী, পিতৃতুল্য শ্বশুর মশাই সব চরিত্রহীন। তাই বোধহয় বাবার বৈরাগ্য হয়েছিল শেষকালে।
তাই বুঝি গাছের দিকে তাকিয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করে পড়ে থাকতেন? এই প্রজন্মের মানুষগুলো তাঁকে ভালোবাসে না কেউ। বাড়ির বউরা যে বিষ দিয়ে মারতে চায় তাকে, এ তো একাদশীর দিনকে নিজের চোখেই দেখলেন। গোটা টিকটিকি দুধে চুবিয়ে এনেছিল বড় বউ, আর এই মাইয়ারে তিনি একসময় কোলে বসিয়ে নিজের হাতে খাইয়েছেন। রাধাকান্তই তাকে খবর দিয়েছে যে এরা সম্পত্তি হাতানোর জন্য এর মৃত্যু কামনা করে চলেছে অনুক্ষণ। তিনি মরলে ভাগ বাটোয়ারা করে এরা ভিন্ন হবে। মেঝে বসে থাকা রাধাকান্ত ব্যথিত স্বরে বললেন, কাইতেন না মা, কাইতেন না। আমার উপরে বিশ্বাস আছে তো। আমি কাল চতুর্দশী রাতে এক মহান আত্মার লগে সাক্ষাৎ করাইয়া আপনার উপর হইয়া চলা অত্যাচারের বিরোধ করুম, কথা দিতাছি। আপনি স্নান সাইরা ভাঙা শাড়ি পইরা তৈরি হইয়া থাকবেন, ঠিক আছে তো? উঠে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে পিছন ফিরলেন রাধাকান্ত মুখুজ্জে মশাই। বৃদ্ধা একপাশ ফিরে হাউ হাউ করে কাঁদছেন। মা, সকল গয়না গায়ে দিবেন মা, সকল গয়না। আপনার যা যা অলংকার আছে সব, বুঝলেন? দরজা আবজিয়ে দিয়ে বারান্দায় বেরিয়ে আসেন রাধাকান্ত। নারকেল গাছটার অন্ধকারময় মাথা কালো ঝুপসি পাতাগুলোর দিকে তাকান। মুখের দুঃখিত, ব্যথিত, অবসাদময় ভাবটি ক্রমে অন্তর্হিত হয়ে সে জায়গায় ফুটে উঠল এটি ক্রূর ও কুটিল হাসি। সিঁড়ি বেয়ে নিচে নেমে গাছটির গোড়ায় গিয়ে দাঁড়িয়ে মাথাটির দিকে তাকিয়ে রইলেন হাসি মুখে। তারপর নিচু গলায় ডাকলেন, হায় হায় হায়, নিচে হায় হায়, নিচে হায়। কয়েক সেকেন্ডের ফারাকে এক মাথা কালো চুল ঝুলে পড়ল গাছটা থেকে। বুড়িটার গায়ে অদ্ভুত আওয়াজ করে কিছু একটা নিচে নামল। বর্তমান সময়। দাদা শুধু কেন, আমাদের বংশের কোনো ছেলেই, মানে ধরো বাবা, ছোট জ্যাঠা বা বড় জ্যাঠা, কেউই বউ নিয়ে ওই বাড়িতে টিকতে পারেনি বেশি দিন। জ্যাঠা উকিল ছিলেন, ওদের প্রচুর প্রতিপত্তি ছিল। বড় জেঠি মারা যাওয়ার পর বড় জেঠু তার 2 মেয়ে শিফট করে যান নতুন বাড়িতে। ছোট জেঠুর শরীর এমনিতেই ভালো থাকতো না, লিউকোমিয়ার পেশেন্ট ছিলেন। তবে ছোট জেঠিমা কিন্তু বড় জেঠুমারও আগে মারা গিয়েছিলেন। ওই বাড়িতে প্রথম আশ্চর্য মৃত্যুটা ছোট জেঠিরই ছিল। ওর মৃত্যুটা আপাতভাবে অপাঘাত মনে হলেও পোস্টমর্টমে দেখা যায় যে ওর হার্ট ও 2 কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু যতদূর শুনেছি কোনো অসুস্থতাই ছিল না ওর। অপঘাত? তারপর একে একে সবাই বাড়িটা ছেড়ে চলে যায়। সবাই। আমাদের বাবা সামান্য স্কুল টিচার ছিলেন, পৈতৃক সম্পত্তি ভাঙিয়ে আর কতদিন খাওয়া যায়। আমরা মাথা গুঁজে পড়েছিলাম বেশ কিছুদিন, যতদিন বাবা ছিলেন। তারপর বাবাও চলে গেলেন। স্কুল থেকে বেরিয়ে বাঁদিকে একটু এগোলেই একটা পার্ক আছে। আপাতত আমি আর রত্না সেখানেই বসে আছি। আজ সকালে ছুটির পর ও সময় চেয়েছিল আমার থেকে, তাই বসেছি। দাদা প্রথমবার প্রেম করে হাই স্কুলের সুইটহার্টকে ধরে আনলো, নবনীতা। ভারী মিষ্টি মেয়ে ছিল, দক্ষিণ কলকাতারই মেয়ে। পাটুলিতে মেয়েটার পৈতৃক বাড়ি ছিল, আর আমরা তখন ভাড়া বাড়িতে থাকতাম। বিয়ের পর কনে পক্ষ যখন মেয়েটিকে আমাদের ভাড়া বাড়িতেই পাঠাতে চাইল, তখনই উপস্থিত হলো মহা সমস্যা। বাড়ির মালিক নির্দিষ্ট ভাড়াটে সংখ্যার বেশি থাকতে দেবেন না। শেষে বৌদির জেদেই এক প্রকার বহু বিধিনিষেধ সত্ত্বেও দাদা বিয়ের পর বউ নিয়ে সোজা বড় বাড়িতে গিয়ে উঠল। বধূবরণের কোনো সরঞ্জামই আসেনি, কারণ কোনো পরিজনই আসেনি সেই অনুষ্ঠানে সামিল হতে। রত্নাও তার দাদা প্রদীপ্তর মা বিধবা। কাজে মঙ্গলাচার কিভাবে সম্পন্ন হবে সকলে তা ভাবছে। এমন সময় ঠঙাস করে সশব্দে একটা পাথরের সিন্দুর কৌটো নারকেল গাছটার থেকে পড়ে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ল উঠোনময়। কিন্তু তাতে সিঁদুর নেই।
সে কৌটোর টুকরোটার ভেতর থেকে কালচে ছাই বেরিয়ে বাতাস ভরে ফেলল চোখের নিমেষে। যে যার চোখ মুখ বাঁচাতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো যেদিকে পারে। ঝড় থামলে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। নতুন বউ গাছের গোড়ায় পদ্মাসনে বসে আছে, নজর গাছটির উপর দিকে। কেমন একটা বোবা হেলফেলে দৃষ্টি নিয়ে সে গাছটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কে কে থাকে ওখানে? একটু আগের ঘটে যাওয়া আকস্মিক ব্যাপারটায় সকলেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। তার মধ্যে নতুন বউয়ের এই কাণ্ড দেখে হতচকিত এবং আংশিক বিরক্ত হয়ে রত্নার মা বলে উঠলেন, ওখানে কি থাকবে আবার? যাও যাও, ঘরে ঢুকো। চলে যেতে গিয়ে পিছন ফিরে দেখেছিল নবনীতা, কই কেউ নেই তো। অথচ সে স্পষ্ট দেখল একটা সাদাটে বুড়ি মানুষ, ভয়াবহ চেহারা, এক দৃষ্টিতে গাছের উপর থেকে দেখছে তাকে। 1961 সন, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। চতুর্দশীর রাত, সময় আন্দাজ 2টো হবে। স্নান করে পাট ভাঙা সোনালি জড়ি বসানো কোড়া রঙের শাড়ি পরেছেন টগর। মোট 42 ভরি গয়না তাঁর। বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে পাওয়া তো আছেই, এছাড়াও বিভিন্ন পাল পার্বণে স্বামী প্রণবেশ তাকে গয়নাই দিতেন। 9টা হার, সিঁথিপাটি, 4 জোড়া বালা, কঙ্কন, চুরচুরি, মানতাসা, হাতপদ্ম, অগুন্তি পাশা, ঝুমকো এবং আংটি, সবই নিখাদ সোনার, পায়ের মল জোড়া ছাড়া। সেই দুটি রূপোর। এই গয়নার লোভেই হয়তো বউরা তাকে খুন করতে চায়। নিশ্চয়ই তার গয়নার উপরেই নজর পড়েছে। কয়েক ফোঁটা জল বেরিয়ে আসে টগরবালা দেবীর চোখ থেকে নিজের অজান্তেই। তবে এর প্রতিকার তিনিই করে ছাড়বেন। কোনো বৌমাকেই শান্তিতে তিষ্ঠতে দেবেন না তিনি এই ভিটেই। রাধাকান্তর নির্দেশ মাথায় ছিল, তাই একে একে সব গয়নাই পরে নিলেন তিনি, মলজোড়াও। সবকটা দুল পড়তে পারলেন না বলে সেগুলি সঙ্গে নিয়ে বসলেন। আরক্ত নয়নে কোমর ছাড়ানো দুধের মতো সাদা চুলের রাশিতে, ঈষৎ ঝুঁকে পড়া চেহারায়, গা ভরা গয়নায় এক অর্ধোন্মাদ রাক্ষসীর মতো লাগছিল টগরবালাকে। রাধাকান্ত আজও দুধ এনেছে ঘটি ভরে, তবে এখন খাওয়ানোর জন্য নয়, আগে সঠিক স্থানে পৌঁছনো হোক। দোতলা থেকে নেমে উঠোনে দাঁড়ালেন আগে রাধাকান্ত, তার পিছনে টগর। মেঘাচ্ছন্ন লালচে আকাশ, থমথমে প্রকৃতি, উঠোনের মাঝে একদলা অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে ঝুপসি নারকেল গাছটা। রাধাকান্ত ঠিক তার নিচে গিয়ে দাঁড়ালেন। টগরের যে ভয় হচ্ছিল না তা নয়, তবু সাহসে ভর করে বললেন, ও রাধা, কার লগে দেখা করাইবিল এই এত রাইতে? তাহলে অহনি আসবেন, আপনি খাইয়ালাম মা, খাইয়ালাম। এদিক ওদিক তাকিয়ে দুধের ঘটিতে চুমুক দিলেন টগর। একবার, আরো একবার। কেমন তিতকুটে লাগছে না? রাধাকান্তকে সে কথা জিজ্ঞেস করতে যাবেন, হঠাৎ সেই সময় মুখুজ্জে মশাই 2 হাত গাছের দিকে তুলে উচ্চ কণ্ঠে ডাকলেন, আয় আয়, নেমে আয়, নেমে আয়, আয় আয় আয়, নেমে আয়। অস্থির শরীর টলমলে মাথা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না টগর। ধপ করে পড়ে গেলেন নারকেল গাছটার নিচে। ক্রমে লুপ্ত হয়ে আসা চেতনায় দেখলেন নারকেল গাছটার গুড়িতে অদ্ভুত আওয়াজ উঠল। এক মাথা কালো চুল ঝুলে পড়ল গাছটা থেকে। একটা রক্তশূন্য সাদা শরীরের উলঙ্গ মেয়ে মানুষ নেমে এসে উবু হয়ে বসল শায়িত টগরের সামনে। রাধাকান্ত তার চোখ দুটো কেমন অচেনা লাগছে এখন। সেই ভক্তি, করুণা, মা ঠাকুরানীর প্রতি সেই আকুলতা কোনোটাই আর নেই সে চোখে। ঘৃণা, হিংসা, লোভের আগুনে চকচকে হয়ে ওঠা চোখ দুটো দিয়ে গাছ থেকে নেমে আসা পিশাচিনীর দিকে তাকিয়ে তিনি আদেশ দিলেন, ওর মনে হয় ওর সন্তান আর বৌমাদের প্রতি কোনো ভালোবাসা, স্নেহ, সংযোগ কিচ্ছু বাকি নাই, কিচ্ছু না। ওর হৃদয় বিষে পরিপূর্ণ হয়েছে। এইবার তুই 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 এই ভিটের থেকে ঠাই তোল, তোর জায়গায় এবারে বসবে এই গাছে। নজর রাখবে যেন কোনো বৌমা এই বাড়িতে আর টিকতে না পারে, বিয়ে হইয়া এই বাড়িতে কোনো বউ সংসার করতে না পারে। আবার হয় তার কপালে মৃত্যু,
নয় বৈধব্য যোগ, আর তা না হলে আরো সাংঘাতিক কিছু। যা, তুই এখান থেকে মুক্ত হ, যা, বিদায় হ, যা। কথাটা বলে মৃতপ্রায় টগরের হাত, গলা, কান থেকে তড়িঘড়ি গয়নাগুলো খুলতে থাকেন মুখুজ্জেমশাই। এই বাড়ির সঙ্গে তার শত্রুতা বহুদিনের। এত সম্পত্তি এদের পারতো না ব্যবসাটুকু আমার নামে লিখা দিতে। তা না কইরা দিনের পর দিন আমারে দিয়া উদয় আস্ত খাটাই গেছে। কিছু ক্ষেত্রে তো আবার আমার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কইরা গেছে ওই প্রণবেশ। এমনকি প্রণবেশ একদিন একটা সামান্য ভুলে, তাও বেশি কিছু দোষ করলে আলাদা ব্যাপার ছিল, তা না সামান্য একটা ভুলের জন্য আমাকে জুতো পেটা করলো আমারে। চাকরি ছেড়ে যেতেই পারতেন রাধাকান্ত, কিন্তু প্রতিহিংসার আগুনটা নিজের ভিতরে জিয়ে রেখে চুপিসারে কাজ সারতে থাকেন তিনি। এক তান্ত্রিকের সঙ্গে মিশে তন্ত্র এবং প্রেত আনয়ন শিখেছিলেন। সেই নারকেল গাছ কিছুটা বড় হওয়ার পরে গভীর রাতে তিনি ও সেই তান্ত্রিক এসে এই মেয়ে লোকটির বেওয়ারিশ মৃতদেহের উপর বসে সব সাধনা করে এই গাছে তার প্রেত প্রতিষ্ঠা করে। এই প্রেত রাগ, দেশ, অহংকার ও হিংসাপূর্ণ আত্মার শিকার করে এবং বংশের নাশ করে। বংশবৃদ্ধি ঘটাতে দেয় না বলেই ও গাছ বেড়ে উঠলেও নিষ্ফলা হয়েই রয়ে গেছে। এই প্রেতিনীর দ্বারাই প্রথমে প্রণবেশের মৃত্যু হয়েছিল। রাধাকান্তর ভ্রম ঘটনাতেই চোখের ভুলে দুধের বাটিতে টিকটিকি দেখেছিলেন টগরবালা। তারপর থেকে বাড়ির বৌমাদের প্রতি তার বিশ্বাস উঠে যায়। রাধাকান্ত এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। রোজ দুধের সঙ্গে একটু একটু করে ধুতরোর বীজ খাইয়ে খাইয়ে প্রায় উন্মাদ করে এনেছিলেন টগরকে। আজ টগরের আত্মার আহুতি দিয়ে তার সমস্ত স্ত্রী ধন হরণ করবেন, এই আশায় যে প্রয়াস করেছিলেন তা সার্থক হয়েছে। এবার গয়নাগুলো নিয়ে কেটে পড়তে পারলেই হয়। সমস্ত গয়না টগরের শাঁড়ির আঁচল থেকে একখণ্ড কাপড় ছিঁড়ে তাতে বাঁধতে যাবেন, এমন সময় তার হাতে টান পড়ে গয়নাগুলো উঠোনময় ছড়িয়ে পড়ল। সে অপার্থিব সাদা উলঙ্গ নারী মূর্তি বজ্র মুষ্টিতে তাঁর হাত টেনে ধরেছে। এক ঝটকায় রাধাকান্তকে মাটিতে ফেলে তার বুক খামচে ধরে তীক্ষ্ণ নখযুক্ত হাতে বুক চিরে ফালা ফালা করে হিংচিরে এসে টেনে বের করে আনলো রাধাকান্তর রাগ, দেশ, অহংকার ও হিংসাপূর্ণ কলিজা। তারপর মহানন্দে সেটা চিবোতে চিবোতে উল্টো হয়ে গাছবে উঠে গেল। আবার পিশাচকে যে চট করে স্থানচ্যুত করা যায় না, কথা ভুলে গিয়েছিলেন রাধাকান্ত মুখুজ্জে। ফেব্রুয়ারি 2013, মিলন তিথি, বিবাহ বাসর, রাধাবাজার, কান্দি, মুর্শিদাবাদ। দাদার আগের বৌভাতটা জায়গা ভাড়া করেই হয়েছিল, বড় বাড়ির কাছাকাছি একটা পার্কের মধ্যে। জেঠুরা এসেছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে, তবে ওইটুকুই। বাড়ি অবধি কেউই এলো না। নতুন বৌদিভাইকে তার বাপের বাড়ির লোকে এসে তার প্রসার রটউইলারটি দিয়ে গেল সেই রাতেই। দাদা খুব অ্যানিমাল লাভার, ওর কোনো আপত্তিই ছিল না। মা যদিও একটু প্রথমে আপত্তি করেছিল, তারপর কি মনে হলো তিনি মত দিয়ে দিলেন। বাড়িতে ঘ্যান ঘ্যান করে বিস্তর কাঠ, খড়, নিজের পিণ্ডি ইত্যাদি নষ্ট করে বরযাত্রীতে আসার অনুমতি পেয়েছি। একেবারেই আধা গ্রাম্য জায়গা, খড়ের ছাওয়া, মাটির বাড়ি, ধান ক্ষেত, গরু ছাগলের পাল, কিছুই বাদ নেই। পাত্রীদের পদবী রায়। পাত্রী নিজে বাড়ির মেজ মেয়ে, তার বাবা স্কুল মাস্টার। শ্যামলা হলেও নতুন বউয়ের মিষ্টি মুখটায় সব সময় হাসি মাখানো থাকে। আর এর কিন্তু এটাই প্রথম বিয়ে। আমরা সবে এসে বসেছি। দাদাকে বরণ করে বর বসানোর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। রত্না, আমি আর বরের তরফের অন্য মেয়েরা একটা ঘরে পোশাক পরিবর্তন, প্রসাধন, এই সব কিছুর জন্য ঢুকেছিলাম। সেসবের পালা শেষ, তাই ওই ঘরের সামনের টানা ঝুল বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি। আবারও প্রেমজ বিয়ে, রত্নাই বলেছিল। তাই তো দ্বিতীয় পক্ষ হলেও অনুরা মেয়ে, বাড়ির ভয়ানক ইতিহাস সত্ত্বেও এত আয়োজন। আচ্ছা, দাদা ভুলতে পারলো কি করে? না মানে আগের বৌদিও তো ভালোবাসার মানুষ ছিলেন।
আমার প্রশ্নের জবাবে কিছুক্ষণ চুপ করে থাকে রত্না, তারপর বলে ওঠে, একটা খুনির সঙ্গে আর প্রেম করা চলে কি? সম্ভবত এই সাংঘাতিক কথাটা শুনে আমার মুখের কিছু ভাব পরিবর্তন হয়েছিল। তাই সে আমার ভুল ভাঙাতে বলল, না, ঠিক আমাদের কাউকে মারেনি। বৌভাতের রাতে বৌদি ভাই, দাদা, আমি, মা আর লিও মানে বৌদির পোষা রটবিলাটি বাড়িতে ফিরলাম যখন, তখন প্রায় ওই 1:15। কেউ আসতে চাইলেন না আর আমরা জোরও করিনি। একটা টেম্পো করে গিফটগুলো এসেছিল বিয়ে বাড়ি থেকে বড় বাড়ি অবধি। টেম্পোওয়ালা গিফটগুলো উঠোনেই নামিয়ে দিয়ে ভাড়া বুঝি সে চলে গেল। দাদা, মা আর আমি গিফটগুলো হাতে হাতে উঠোন থেকে ঘরে তুলতে লাগলাম। অন্যদিকে বৌদি ভাই একটা অন্য সমস্যায় পড়েছে দেখা গেল। লিও কিছুতেই উঠোন পার হয়ে ঘরে ঢুকবে না। তার পরিত্রাহী চিৎকারে সে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যেতে লাগলো। বৌদি ভাই তাকে সে যাত্রায় প্রচুর আদর তোয়াজ শেষে বকাবকি টানা হ্যাচড়া করে ভেতরে নিয়ে গেল। ভয়ে কাটা হয়ে কুই কুই করতে করতে সে কোনো ক্রমে বাড়িতে উঠেই সোজা খাটের তলায় গিয়ে ঢুকলো। সে রাতে আমরা যতক্ষণ জেগেছিলাম সে আর সবার সামনে বেরোয়নি। মা একটু দূরত্বই রেখে চলছিলেন, তাই দাদাই উদ্যোগ করে বৌদিদের বাড়ি থেকে পাঠানো পেডিগ্রির প্যাকেট খুলে একটি বাটিতে নিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল। কিন্তু বিস্তর ডাকাডাকি করেও তাকে বের করতে পারা গেল না। একভাবে এক কোণে বসে কুই কুই করেই যেতে লাগলো। সারাদিন দৌড়াদৌড়িতে আমার চোখ লেগে এলেও একটা অজানা অস্বস্তিতে মায়ের ঘুম আসছিল না সে রাতে। আন্দাজ ওই 4টে নাগাদ লিওর কুই কুইটা বদলে একটা আর্তনাদের মতো অপরিচিত আওয়াজ শুনে মা টিপে টিপে বারান্দায় গিয়ে দেখলেন উঠোনে নারকেল গাছের নিচে বৌদি এক দৃষ্টে গাছের মাথার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর এক হাতে চেপে বেঁকিয়ে ধরেছে লিওর ঘাড়। লিও আর্তনাদ করতে করতে ল্যাজ আছড়াচ্ছে। কি এই নিতা, কি 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 করছো তুমি? হ্যাঁ, কি করছো? আতঙ্কে চিৎকার করে উঠলেন মা, আর সেই চিৎকারেই লিওকে ছেড়ে অজ্ঞান হয়ে উঠোনে লুটিয়ে পড়ল বৌদি ভাই। 1961 সন, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। পরদিন সকালে বাড়ির উঠোনে এই ব্যাখ্যাবিহীন আশ্চর্যজনক দৃশ্য দেখে বাড়ির সদস্যরা বাক্যহারা হয়ে গিয়েছিলেন। একে শনিবার, তিথি অমাবস্যা, তারপর এই কাণ্ডকে তো অনাসৃষ্টি বললেও কিছুই বলা হয় না। সারা উঠোনময় ছড়ানো রাশি রাশি স্বর্ণালঙ্কার, কিছু গয়না আবার রাধাকান্তর রক্তাক্ত বিভৎস কলজে খোবলানো মৃতদেহের হাতের একটা পুরুলি গোছের থেকে উঁকি মারছে। অনতি দূরেই টগরবালার মরদেহ। দেখে বিষক্রিয়ায় মৃত্যু বলেই মনে হয়, কারণ এরই মধ্যে তাতে পচনের চিহ্ন দেখা গিয়েছে, মুখে গ্যাঁজে অড়াচ্ছে। বৌঝিদের বুক ফাটা কান্না আর বিলাপের মধ্যেও অন্নপূর্ণার চোখে পড়ল যে পুরুলি গোছের জিনিসটা রাধাকান্তর হাতে আধখোলা অবস্থায় রয়েছে তা আসলে টগরের শাড়ির ছেঁড়া অংশ। এক লহমায় বুদ্ধিমতী অন্নপূর্ণা বুঝে নিলেন যে রাধাকান্তর আর যাই হোক, মাকে খুনও হয়তো রাধাই করেছে, কিন্তু নিজে মরল কিভাবে? এই যে ভয়ানক মৃত্যু, এভাবে কলজে ছিঁড়ে বের করে নেয় কোন প্রাণী? কিছুক্ষণের মধ্যেই টগরের মৃতদেহ সৎকরার্থে আয়োজন শুরু হল। বাড়ির লোকের জবানবন্দিতে উল্লেখ্য বা তাৎপর্যপূর্ণ কোনো সূত্রই না পেয়ে পুলিশ রাধাকান্তর বিকৃত মৃতদেহটা ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে গেল। সবাই কান্নাকাটির মধ্যেও এক প্রকার চাপা উত্তেজিত, কারণ ওই যে গয়নাগুলো। বাড়ির ছেলেদের সেদিকে তেমন মনোসংযোগ না থাকলেও বৌমা ও নাতনিরা বেশ আমোদিত হয়েছেন। গম্ভীর শুধু অন্নপূর্ণা, তার 2 মেয়ে টুসি আর তুলি এবং দেবরপত্নী প্রীতিলতা গয়নার ভাগাভাগির ব্যাপারে সোৎসাহে জানতে এসেছিল তার কাছে। তোরা পড়ালেহার পাট উঠাইয়া দেশস মুখ পুরিগুলা? আইনসা ময়রা গত হয়েছেন, এক রাত্রিরও যাপন হয় নাই, তখন জিহ্বা জুইলা পড়ছে। সি এই বলে যার পর্নায় তেতে উঠে বড় কন্যাটিকে ঠাসিয়ে থাপ্পড় মারলেন অন্নপূর্ণা। সে কাঁদতে লাগলো। আসলে কথাগুলো বললেন যাকে, ওই ঝিকে মেরে বউকে শেখালেন আর কি। ছোটটি তা দেখে অবিলম্বে দৌড়ে পালালো। প্রীতিলতা মানে অন্নপূর্ণার যা মুখ গোমরা করে পায়ের তোড়াতে ঝুমঝুম শব্দ তুলে প্রস্থান করলেন। ওই আওয়াজ শুনে হঠাৎই অন্নপূর্ণার মনে পড়ে গেল, আচ্ছা মায়ের একজোড়া মল ছিল না? সব গয়নায় পড়েছিলেন যখন, মলজোড়াও তো পড়ে থাকার কথা পায়।
না পায়ে তো সেরকম কিছু দেখলেন না তিনি। সদ্য তুলে আনা গয়নাগুলোর মধ্যে আঁতিপাতি খুঁজতে লাগলেন অন্নপূর্ণা, কিন্তু মলজোড়া কোথাও মিলল না। সেই রাতে সকলে 4টি একসেদ্ধ ভাত মুখে দিয়ে শোয়ার তোড়জোড় করছে। সকলের মনেই অল্প বিস্তর ভয়। ভয়টা ঠিক কিসের তা কারো স্পষ্ট করে জানা নেই, যদিও বিশেষ করে অস্বস্তিতে পড়েছেন 2টি মানুষ, অন্নপূর্ণা ও প্রীতিলতা। দুজনের অস্বস্তির কারণ যদিও আলাদা আলাদা। অন্নপূর্ণা স্বর্গত টগরের মলজোড়া নিয়ে ধন্দে পড়েছে। এ কি হলো? গয়না যেটুকু ছিল বলে মা সর্বসমক্ষে স্বীকার করতেন, তার থেকেও ঢের বেশি পাওয়া গেছে। অর্থাৎ ছেলের বউদের থেকে সত্য গোপন করতেন যাতে তাদের লোভ ওদিকে গিয়ে না পড়ে। তবে মল তো একজোড়াই ছিল বটে, সম্ভবত ওর একমাত্র রূপোর গয়না। হ্যাঁ, একজোড়াই, কোনো ভুল নেই এতে। স্নেহঘন মুহূর্তে মা দেখিয়েছিলেন তার বড় বৌমাকে। সেগুলো গেল কোথায়? টগরের ঘর সিন্দুক তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন অন্নপূর্ণা, কোথাও নেই সেই জিনিস। রাধাকান্তর শরীর তল্লাশি করেও তো কিছু পাওয়া যায়নি। তবে কি কাল রাত্রে আরও কেউ ছিল ঘটনাস্থলে? প্রীতিলতার অসন্তোষের কারণটি সম্পূর্ণ ভিন্ন। ঘুম তাঁরও আসছিল না, আয়নার সামনে অকারণে দাঁড়িয়েছিলেন। হঠাৎই ঘাড় ঘুরিয়ে মেঝেয় শুয়ে থাকা স্বামীকে আর চোখে দেখে শুরু করলেন, তুমি মনে হয় তোমার রামের সুমতির নারায়ণী বৌদির পায়ে তেল তেল ঠিক কইরা মাকাইতেছ না, তাইনের সেবা যত্ন একটু কম হইতেছে। মাতৃশোকী কিয়ত মুহ্যমান দাহকার্য ইত্যাদিতে বেশ কিছুটা ক্লান্ত হয়ে ভৌমিক বাড়ির মেজ ছেলে প্রিয়তোষ ধরা গায়ে সবে মেঝেতে শুয়েছিলেন। চোখ দুটো লেগে এসেছিল। বউয়ের চাপা অথচ ক্রুদ্ধ আস্ফালনে তন্দ্রা ছুটে যাওয়ায় বিরক্ত স্বরে জানতে চাইলেন, কি তা হইছে? হ্যাঁ, চ্যাত করতাছো কিল্লিগা? ওবলা টুসি আর তুলি তোমার সতী লক্ষ্মী বৌদিরে জিগাইতে গেল গিয়া যে মায়ে তো গহনাগুলি হগলের নাম করে রাখছিলেন, আমরা একবার দেখতাম হইলে, তা তাই নাকি জালডি জাড়লো। মা গো, মায়া লোকের অরম জাল দেখানি কখনই উচিত না। তাই নে অহন্তিকাই নিজের একেবারে বাড়ির মাতা ভাবতেছেন। হগলই বুঝতাছি, মনে রাখবা ওই গহনায় কিন্তু আমারও সমান অধিকার আছে। বুঝছি, কাল সকাল হইলে শুনুম। এতে হিটে বিপরীত হলো। প্রীতিলতা স্পষ্টই বুঝলেন যে তার রোষ এবং অভিমানকে স্বামী পাত্তা দিলেন না। তার কণ্ঠস্বর আরো উচ্চ গ্রামে উঠল, প্রয়োজন নাই, আমার সব বিলাপ শোনানোর কোনো প্রয়োজন নাই। বৌদির ছায়া তুইলা ধূপ দীপ দাও গিয়া, যাও। প্রিয়তোষ বৌদিদির যথেষ্ট সম্মান করতেন। এই কথায় মহাক্রুদ্ধ হয়ে পত্নীর চুলের মুঠি ধরে মারলেন এক কিক। প্রীতিলতা ডুকরে উঠে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে বারান্দা। অমাবস্যার নিশ্ছিদ্র অন্ধকার রাত, একটি তারাও দেখা যাচ্ছে না ঘন ঘোর কালো আকাশে। রাগের মাথায় কুপি বাতি কিচ্ছুটি না নিয়ে বেরিয়ে এসেছেন প্রীতিলতা। হঠাৎ পায়ে কি যেন ঠেকে গেল, ঠান্ডা মতো ধাতব বস্তু। একটা শব্দ করে জিনিসটা প্রীতিলতার পায়ের গুঁতোয় বেশ কিছু দূরে গিয়ে ছিটকে পড়ল। শব্দের অনুসরণ করে তিনি কুড়িয়ে পেলেন বস্তুটি, একটা মল। শাশুড়ি মায়ের মলটা না? লোভ অতি ভয়ানক রিপু, পাপের ঘড়া পূর্ণ করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই দুরাচারী ব্যক্তি। এই নিশুভ রাতে লোভাতুর প্রীতিলতাও ভেবে দেখলেন না যে হঠাৎ একটা মল ওইখানে পড়ে থাকতে যাবে কেন। লোভ বা বলা ভালো নিয়তি তাঁকে অন্য পথে চালিত করল। নিশ্চয়ই ওই বড় বৌমাগির চোখে পড়ে নাই হেডা, না হলে হেডারও আটকাইয়া ফেলাইতো। কিন্তু এর জোর খান কই, সারা বারান্দা খুঁজেও তো পাওয়া যাইল না। নিশ্চয়ই আরেকখান গাছটার নিচে পইরা আছে, হয়তো কারো চোখে পড়ে নাই। সাত তাড়াতাড়ি ঘরে ঢুকে একটা হ্যারিকেন জ্বালালেন। প্রিয়ত সঘরে ঘুমোচ্ছেন তখন। প্রীতিলতা হ্যারিকেন নিয়ে উঠোনে গেলেন মল খুঁজতে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হ্যারিকেনটা নিবু নিবু হয়ে এসেছে যখন, ঠিক সেই সময় ঝনঝন ঝনাত শব্দে পিছন ফিরে তাকালেন প্রীতিলতা। ওই তো মলের চোরটি, কিন্তু ওখানে কেন? অবাক হয়ে দেখলেন প্রীতিলতা, মলটি উঠোনের নারকেল গাছটার মাঝারি উচ্চতার থেকে শূন্যে ঝুলছে। মৃদু আওয়াজটাও আসছে ওই দিক থেকে, হাতে পাওয়ার মতো উচ্চতাই মোটামুটি। প্রীতিলতা হাত বাড়িয়ে এগিয়ে দেখলেন একটা চুল খোলা ফ্যাকাশে সাদা চামড়ার উলঙ্গ স্ত্রীমূর্তি উল্টো হয়ে ঝুলে রয়েছে গাছের গুড়িটির থেকে।
মলটি তারই হাতে পড়া। প্রীতিলতা একটুও নড়াচড়া করার আগেই ঝাঁপিয়ে পড়ে তার লোভী কলজেটা চামড়া মাংসের উপর দিয়ে বজ্র মুষ্টিতে চেপে ধরল সেই নারী মূর্তি। রক্তচাপ সাংঘাতিক বেড়ে গিয়ে নাক, কান, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেল তাঁর। বিকল হয়ে গেল হৃদযন্ত্র ও বৃক্কদ্বয়। ফেব্রুয়ারি 2013, মিলন তিথি, বিবাহবাসর, রাধাবাজার, কান্দি, মুর্শিদাবাদ। কেন ঠাম্মির ছবিতে কাঠ ছোঁয়ানোর সময় গুরুদেবের আসন আর ঘটের জল আনলি না কেন বড় বাড়ি থেকে? এবার কি হবে বলতো? দাদা বিয়েতে বসেছে, রাতের লগ্ন, এখন সবে সন্ধে, বিয়ে শেষ হতে দেরি আছে। এর মধ্যে রত্নার মা রত্নার উপর চোটপাট করছেন। কারণ বিভৎস সব ঘটনার পরে ওই বাড়িতে যে কদিন ছিল রত্নারা, সেই কদিনের জন্য বংশের আরাধ্য গুরুদেবের পুজোর আসন আর ঠাকুরের চরণ ধোয়া জল একটা তামার ঘটিতে রেখে মূল বাড়িটাকে উঠোনের অশুভ শক্তির থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল। ওই জল আর আসন স্থাপিত থাকলে নারকেল গাছে যাই থাক না কেন, তার উঠোন ডিঙিয়ে বাড়িতে এসে উঠতে পারবে না। রত্নারা শেষ যে কদিন ওই বাড়িতে ছিল এইভাবেই দিনাতিপাত করত, ওই আসন আর জলের ভরসায়। ওই জল নতুন বউয়ের মাথায় ছিটিয়ে তবে তাকে বাড়িতে তুলতে হবে, মানে ফ্ল্যাট বাড়ি হলেও সেই একই নিয়ম থাকবে। রত্নার দাদার বিয়ের কার্ডগুলো টগরের ছবির পায়ে ছুঁয়ে আনার সময় ওই ঘটির জল নিয়ে আসার কথা ছিল। তড়িঘড়িতে কাজ সেরে পালাতে গিয়ে ভুলে গেছে বেচারি। জল না আনলে বউ ঘরে তুলবো কি করে? মাথায় হাত দিয়ে বসে পড়লেন রত্নার মা। রত্না আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করল। আমি এগিয়ে গেলাম তার দিকে। মা তো ব্যস্ত থাকবে এদিকে, বর এসেছে যে গাড়িতে, তাকে কিছু টাকা দিলে রাজি হয়ে যাবে। আর এখন রওনা দিলেও রাত 11টার মধ্যে কলকাতা ঢুকে যাবে ভাই, রাতটুকু সময় হবে তো। 1961 সন, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। এই অল্প সময়ের মধ্যেই 3-3টে ভয়াবহ মৃত্যুর পর গোটা বাড়িটাই যেন থমকে গেছে। অমাবস্যার পরের দিন সকালেই আবিষ্কৃত হয়েছিল প্রীতিলতার রক্তাক্ত, বিভৎস, বিকৃত মৃতদেহ। সে দেহের মুখটিতে একটি চোখ নেই। হ্যাঁ, বাঁ চোখটি চক্ষু গহ্বর থেকে আলাদা হয়ে উঠোনে পড়েছিল। প্রাথমিক ময়নাতদন্তে প্রমাণিত হয় যে হার্টের উপর কোনো কিছুর চাপ, ভয়ানক চাপ সৃষ্টি হয়, তার রেনাল ও হার্ট ফেলিওর হয় এবং সেই সঙ্গেই চোখ এবং রক্তবাহী ধমনীগুলো ফেটে ওইভাবে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ফলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। আসল রিপোর্ট দিন 3 পরে পাওয়া যাবে। দিন গড়িয়ে রাত এসেছে। আজ ভাইরা একসঙ্গে শুয়েছেন এক ঘরে, আর অন্য ঘরে অন্নপূর্ণা আর টুসি তুলি। অন্নপূর্ণা শুয়ে শুয়ে ভাবছিলেন, কি অশৈলী ব্যাপার খান না। মা নিজ এই গাছটিরে ভয় পাইতেন, কতবার এই কথা খান কইছেন আমারে। সেই মা হঠাৎ এই নিশুত রেতে এক গা গয়না পইরা রাধাকান্তর লগে হেই গাছেরই গোড়ায় যাইতে রাজি হইলেন কিল্লিকা? তিনি বিষক্রিয়ায় মরছেন, কারণ ধূত্রর বিষ মেশানো দুধের ঘটি পাওন গেছে তাঁর দেহের পাশটিতে। অকেতে নিশ্চয় রাধার, কিন্তু তারপর রাধা মারা গেল কি কইরা? সব বাদ দিয়া যদি এও ধরন যায় যে সেই রেতে কোনো হিংস্র জন্তু আইয়া পড়ছিল সেইখানে, তাইলে পরের রাত্রই প্রীতিলতার লগে ঠিক কি হইয়াছিল? চোখ বাইর হইয়া গিয়া মুখ, নাক, কান দিয়া অজরে রক্ত। এইভাবে ছোটটা, আহারে ঈশ্বর, বাকি মাইন্সগুলান রক্ষা পাইলে হয়। যাকে বোনের মতোই ভালোবাসতেন অন্নপূর্ণা। যখন নতুন বিয়ে হয়ে এসেছিল তার চুল বেঁধে দিতেন, পালা পার্বণে আলতা পরিয়ে দিতেন। চোখ ভিজে চোখের কোণ বেয়ে অশ্রু জল গড়িয়ে পড়ল। কাঁদতে লাগলেন অন্নপূর্ণা ভৌমিক। আজ প্রায় 13 বছর হলো তিনি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছেন। শান্তিপূর্ণ একান্নবর্তী পরিবারে কোনো দিনও কোনো এমন ভয়ঙ্কর কিছু ছায়া পড়েনি কখনো। এসব ভাবতে ভাবতে চোখ লেগে এসেছিল অন্নপূর্ণা। মাঝরাতের কিছুকাল পরে ঝুমঝুম ঝনাত ঝমঝম এই গোছের একটা ধাতব শব্দে তাঁর তন্দ্রার রেশটা কেটে গেল।
তবুও চুপ করে শুয়ে রইলেন প্রথমটায়, কানের ভুল মনে করে। ঘরের জানালার পাশ থেকেই আসছে শব্দটা। চোখ মেলে অন্নপূর্ণা দেখলেন সেই দিকে। ঘরে আলো বলতে একটা হ্যারিকেন, তার সলতেটা নিভে এসেছে। ঘরে অদ্ভুত আলো আঁধারি। সেই আলো আঁধারিতেই দেখা গেল লালপাড় শাড়ির এক হাত ঘোমটা মাথায় জানালার শিক ধরে কেউ দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা রূপোর মল। বিলক্ষণ চেনে নেই মল অন্নপূর্ণা, মায়ের মল। মা বলেও ছিলেন ওই মল বড় বউ অর্থাৎ তাঁকেই দেবে। তবে কি মাই এসেছেন বড় বউকে তার প্রাপ্য পাইয়ে দিতে? ক্ষণিকের তরে লোভী হয়ে ওঠা অন্নপূর্ণার হৃদয় যুক্তি বুদ্ধির গণ্ডি পেরিয়ে গেল। আর তার মাথায় রইল না যে যার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেছে তিনি আর ফিরে আসতে পারেন না। মাথায় এলো না যে মা বিধবা ছিলেন। অন্নপূর্ণার কয়েক বছরের মাথাতেই প্রণবেশের মৃতদেহ খুঁজে পাওয়া যায় উঠোনের ওই অলক্ষণে গাছটার নিচে। সে ইস্তক থান পড়তেন টগর। লাল পেড়ে শাড়ির ঘোমটা আসবে কোত্থেকে? কিছুই মাথায় রইল না। জানালায় দাঁড়ানো সেই রহস্যময়ের দিকে দেখতে দেখতে খাট থেকে নামতে গেলেন অন্নপূর্ণা। ও বউ, কই যাসলো? ওখানে পেতনি দাঁড়াইয়া আছে, যাইস নে। নারকেল গাছটি কাটতে ক, ওরা ওখানেই থাকে লুকাইয়ে। আজকে উঠে পেছন ফেরেন অন্নপূর্ণা। ঘোর কেটে যায় সঙ্গে সঙ্গে। টুসি উঠে বসেছে বিছানায়। সেই বলেছে কথাগুলো। তার রক্তাভ চোখ দুটি খোলা, গলায় অবিকল টগরের স্বর। সে যে নিজের মধ্যে নেই তা তার চেহারাও হাবে ভাবে স্পষ্ট। অপার্থিব নারকীয় একটা হাসি ভেসে আসে জানালার দিক থেকে। ঝুমঝুম শব্দ তুলে জানালার পাশ দিয়ে দুই জোড়া পায়ের আওয়াজ দৌড়ে পালায়। আর সঙ্গে সঙ্গে মেঝেতে ধপ করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন অন্নপূর্ণা ভৌমিক। ফেব্রুয়ারি 2013, ফ্রম মুর্শিদাবাদ অন রুট, গন্তব্য দক্ষিণ কলকাতা। বিজয়দা, এটা কোন জায়গা? বড়ানগর ছাড়িয়ে গেলাম। রাতের ফাঁকা রাস্তা তো, এই আর ধরেন মিনিট 40। আরও 40 মিনিট? শর্টকাট কিছু থাকলে দেখো না দাদা, আবার ফিরতে হবে তো এতটা পথ। রাতে গাড়ি চলবে না দিদি। হ্যাঁ, আটকে উঠলাম দুজনে। স্বল্পভাষী গোমরা গোছের ড্রাইভার সাহেব সংক্ষেপে জানালেন যে কলকাতা যখন এসেই পড়েছেন তখন আমাদের সেই ভয়াবহ বাড়িতে নামিয়ে উনি রাতটুকু নিজের বাড়িতে খেতে এবং একেবারে কভি খুশি কভি গমের অমিতাভের মতো কহ দিয়া না, বাস কহ দিয়া। সে সিদ্ধান্ত থেকে তাকে নড়ানো গেল না। রত্নার রাগারাগির মাত্রাটা স্কুলের ছাত্রদের মেজাজ দেখানোয় গণ্ডিবদ্ধ ছিল বলে ভাবতাম। তবে এখন তার তেজ দেখে নিজেই আড়ষ্ট হয়ে বসে আছি। আপনাকে পুরো সন্ধে থেকে আগামীকাল বেলায় বউ নিয়ে বাড়ি আসা অবধি বলে দেওয়া হয়নি? হ্যাঁ, কিন্তু ওই তার মধ্যে একটা কলকাতা ট্রিপ ছিল না, কলকাতা থেকে মুর্শিদাবাদ, তারপর ব্যাক। এই কথাই হয়েছিল। এই ট্রিপটা এক্সট্রা হচ্ছে। আরে দাদা, একটা জরুরি জিনিস বিয়ের কাজে লাগবে, আপনাকে টাকা দেবো আমরা। না দিদি ভাই, রাতে গাড়ি চলবে না। বলছি কি, জল না কি নেবে সেটা নিয়ে তারপর রাতটুকু তোমাদের ফ্ল্যাটে থাকলে তো হয়। হ্যাঁ, উনি নয় 5 মিনিট বড় বাড়ির সামনে জলটুকু নিয়ে আসা অবধি দাঁড়াবেন। হ্যাঁ। সহসা উজ্জ্বল হয়ে ওঠা রত্নার মুখের আলোটা হঠাৎ করে নিভে গেল। কি হলো? ফ্ল্যাটের চাবি তো আনিনি ভাই। ও, তা আর কারো বাড়ি থাকা যাবে না? হ্যাঁ, মানে আমার বাড়িতে অনেক জায়গা। ওই জিনিস রাতে অন্য বংশের কারো বাড়িতে রাখা যায় না, নিয়ম নেই ভাই। কেন? কি জিনিস সেটা? আশীর্বাদী জল গৃহান্তর করলে তার কাজ নষ্ট হয় নাকি? হ্যাঁ, ওতে আশীর্বাদী জলে মেশানো ঠাম্মির অস্থিভস্য আছে।
ও অন্য বাড়িতে নিয়ে গেলে যদি সেখানে উনি চলে আসেন। পিন ড্রপ সাইলেন্স নিয়ে গাড়ি আরও আধ ঘন্টা মতো ছুটে দক্ষিণ কলকাতার একটা দোতলা পুরো বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটিতে কোনো আলো জ্বলছে না, যথার্থই দুর্ভেদ্য অন্ধকার। মরচে ধরা গেটটার একটা পাল্লা ভেঙে একধারে ঝুলছে। উঠোনে একটা বাজ পড়া আধনেড়া সুউচ্চ নারকেল গাছ। নিরুপায় হয়ে আমার আর রত্নার মধ্যে একটা ভাবলে শূন্য অভিব্যক্তি দেখা গিয়েছে। ওই দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন হয় আর কি। এই বাড়িতেই থাকতে হবে যখন, না আর আগে পিছে ভেবে লাভ নেই। রত্না দুটো 500 টাকার নোট ড্রাইভারের হাতে দিয়ে একরকম হাত জোর করে বলল, বিজয়দা, দয়া করে কাল ভোর 4:30 থেকে 5টার মধ্যে চলে এসো। না ম্যাডাম, আমি 6টার আগে আসবো না। তাহলে আপনারা অন্য গাড়ি দেখে নিন। এই কথা বলে ড্রাইভার পকেটে টাকাটা ভরে গাড়ি ঘুরিয়ে ছুট দিল। আমি নির্নিমেষে বাড়িটা দেখছিলাম। এমন সময় হঠাৎ দেখলাম একটা অস্পষ্ট কালো 4 পেয়ে জীব মূল বাড়িটার থেকে বেরিয়ে বাড়ির পিছনের জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আমি শিউরে উঠে রত্নাকে ডাকতে গিয়ে দেখি সেও ওই দিকেই তাকিয়ে আছে। ও রত্না, ওটা কি গো? মোবাইলের টর্চটা জ্বালিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে রত্না বলল, ওটা লিও, নিতা বৌদির রটউইলারটা। চুলটা আগে বাঁধো দেখি, ঠামি সন্ধ্যের পরে খোলা চুল দেখলে রাগ করবে। এ বাড়িতে যারা গত হয়েছে তারা কেউই এ বাড়ি ছেড়ে যায়নি আসলে, তাই জ্যান্ত মানুষগুলোই আর টিকতে পারলো না। এসো, ভেতরে এসো, এই রাতটুকু যে সময় দিতেই হবে। বরাবর প্রত্যেকটা মানুষকে দেওয়া কথা রক্ষা করার চেষ্টা করেছি, হয়তো সব কথা রক্ষা করা হয়নি। আমি সেই রাতে পালাতে পারতাম, কিন্তু পালালাম না। আমারই কাছাকাছি বয়স রত্নার, ওর জায়গায় তো আমিও হতে পারতাম। হয়তো বিপদের মাত্রা আরো বেশি হতো সেক্ষেত্রে। ইষ্টনাম কাকে বলে ঠিক জানা ছিল না, কিন্তু দাদুভাই আমাকে একটা জিনিস শিখিয়েছিল, যে বিশেষ কোনো বিপদে পড়লে কি করতে হবে। মনে মনে সেটাই স্মরণ করে পা বাড়িয়ে ক্ষীণ স্বরে বললাম, চলো। সাল, সতীর ঘাট শ্মশান, বড়ডিহি গ্রাম, জেলা বলরামপুর। বাবা, কিছুই দিছেন না তাই না? পোলায় আইস জুতো দিয়া বাড়াইল ঠাউর, বুইরা কত্তার মুখ ফিরাইয়া বইয়া রইলেন। এরার বাড়ির কাম করে দেইয়া আমার বৃত্তের মতন ডাকতেন। সেই বাড়িতে সম্মান নাই, ইজ্জত নাই, কিচ্ছু না। বামুন রে জুতা মারে ঠাউর, এর কি কোনো বিত হইব না? তোর কি জুতোর বাড়ি খাওয়ার প্রতিশোধটাই প্রয়োজন তাহলে, নাকি আরো কিছু মনে গুঁজে এসেছিস? হ্যাঁ, এই পুণ্যভূমিতে বসে মিথ্যাচার করলে ফল কি হবে জানিস তো? কানা করিও দেয় নাই কর্তারা। আমি কলুর বলদের মতো খাটি তাকো ব্যবসায়, তখন জায়গাটুকু দেয় আর সামান্য সামান্য মাইনা, আর তো কিছুই। আর কি চাই তোর? জুতো যে মেরেছে সে অকারণে মেরে থাকলে তার হাতে কুষ্ঠ হবে, আর যারা তোকে আশ্রয় দিয়ে খাইয়ে পড়িয়ে তোর প্রতিপালন করে চলেছে তাদের বিরুদ্ধাচরণ করলে তোর মহা সর্বনাশ হবে। এই বলে দিলুম, বেরো এক্ষুনি, বেরো বলছি।
ছোট কর্তার হাতে কুষ্ঠ হওয়ার কোনো উপায় নাই। গদির থেকে টাকা চুরি করতে গিয়া ধরা পড়ছিলাম আমি। সেই দিক দিয়া দেখতে গেলে খুব অল্পের উপরই সার্চেন করতে বাবুরা। অন্য কেউ হইলে হয়তো আমার কাজেই রাখতেন না ওই ঘটনার পরে। তোরা কি হাল আমি সাইডে দেবো? আমি কি তাহলে ভৌমিক বাড়ির অতুল ওই চর্চের কোনো ভাগই পাইব না? শেষ বয়সে রাজার হালে থাকার যে স্বপ্ন আছে আমার, হ্যাঁ, সেইটা কি অধরাই রয়ে যাবে? একটা খয়াটে স্বরে তেজি ডাক এসেছে পিছন থেকে। পেছন ফিরে চট করে কাউকে দেখতে না পেয়ে কিছুটা ভীত হয়ে রাধাকান্ত পিছন ফিরে হনহনিয়ে চলে যেতে গেলেন। ঠিক সেই সময় পিছনের বাঁকানো নারকেল গাছটার থেকে তরতরিয়ে নিচে নেমে এলো একটা লাল কৌপিনধারী নেড়া মাথা লোক। সারা মুখে বুকে কোথাও লোমের লেশ মাত্র নেই ভ্রূর চিহ্ন। গাত্রবর্ণ কুচকুচে কালো, কিন্তু চোখ দুটি আশ্চর্য উজ্জ্বল। কাঁধে একটা লাল কাপড়ে জড়ানো পছন্দময় উলঙ্গ নারী দেহ। আজকে উঠে পালাতে যাচ্ছিলেন রাধাকান্ত, তার হাতটা খপ করে ধরল সে কিম্ভূত লোকটা। তন্ত্র শিখবিনি? রাজা হবিনি কিরে? ভগবান ব্যাকা পথে সোনা দেয়নি, পিসেজ দেয়, বুঝলি? আপনি তন্ত্র জানেন? সব জানি, সব সব দেখতে পাই। লুভে পড়েছিস তুই, মান সম্মান হারাইছিস। আজ ভালো দিন, এরে তোর ভিটে এনে চল। এর কাছে চাইলি পর সব পাবি, সব পাবি। লোভে সম্পত্তির মোহে অন্ধ হয়ে রাধা মনেই রাখতে পারলেন না যে এক অজ্ঞাত কুলকশীল আধপাগলা সম্পূর্ণ অপরিচিত যোগ শক্তিলব্ধ পুরুষকে তিনি নিজের জীবনের দিশারির স্থান দিলেন। একবার শুধু জানতে চেয়েছিলেন, আপনি কিছু পায়েন নাই? আপনি টানা বইরা ঘুরেন কেরে? আমার সব পাওয়া হয়েছে রে, তুই নে যা, এর স্থান দে, তোরও সব পাওয়া হবে। সেই রাতে ওই শ্মশান ভূমির থেকে সেই অদ্ভুত লোক আর ওই বেয়ারিশ লাশটাকে নিজের উত্তরীয় জড়িয়ে ঘোড়ায় টানা জুড়ি গাড়িতে চাপিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাধাকান্ত। সেই সিদ্ধাইকে জিজ্ঞাসা করেছিলেন রাস্তায়, আরে পাইলেন কোনখানে? আপনার কেউ হয় বুঝি? ওর নাম হইল মুক্ত। আমার সিদ্ধির জন্য এনেছিলুম, আমার কাজ শেষ, কিন্তু এরে কাজে লাগাতে হবে। এ কাজে না লাগলি আমার মুক্তি নাই রে, মুক্তি নাই। উন্মাদের প্রলাপ মনে করে চুপ করে রইলেন রাধাকান্ত। মানুষ সাধনায় সিদ্ধিলাভের জন্য কত কি করে, কোথাকার মরা তুলে এনেছে কে জানে। ব্রাহ্মণ মানুষ, এক মুহূর্তের জন্য গাটা গুলিয়ে উঠেছিল তার। লোকটি সেটা টের পেলেন বোধ হয়। ঘেন্না করিস নি বাপ, ওরে রোজ দুটো খিতিয়ে দিবি, আর মাঝে মাঝে রূপো দিবি। ও রূপো পেলি খুশি হয়, ও খুশি হলি তোর ঝুলি বইরে দিবে, আর কোপ হলি কিন্তু সর্বনাশ। আর কথা বাড়ালেন না রাধাকান্ত, আর চোখে লাশটার দিকে তাকাতে লাগলো মাঝে মাঝে। 5.5 ঘন্টা যাত্রা করে যখন বাড়ি পৌঁছল তখন প্রায় মাঝরাত। বিদ্যুতের চমক আর ঘন ঘন মেঘগর্জন আসল প্রলয়ের আগাম আভাস দিচ্ছে। ভৌমিক বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন। লোকটা মরা কাঁধে অত্যন্ত ক্ষিপ্র বেগে উঠোনের নারকেল গাছটার নিচে এসে মরাটাকে ঘাট থেকে নামাল। সে রাতে ওই ব্যক্তি মন্ত্রদান করেছিল রাধাকান্তকে, শিখিয়েছিল প্রেতানয়ন এবং সব সাধনার কৌশল সমূহ।
এই ভয়ানক প্রেত এক স্থানে স্থাপিত হলে সহজে সেই স্থান ছেড়ে যায় না। সত্যি বলতে তাকে তাড়াবার কৌশলটিও ভয়াবহ। এক স্থল থেকে বিতাড়িত করতে গেলে তাকে অন্য কোনো স্থলে কোনো অসৎ দায়িত্ব নিয়ে কাজে মোতায়েন করতে হবে, এবং একই সঙ্গে ওই প্রেতের চিন্তা ভাবনা মাথা থেকে সম্পূর্ণরূপে বের করে দিতে হবে। যদি সে নতুন কোনো কর্মে নিয়োজিত হয় তবেই সে পূর্বের আজ্ঞাকারীকেই রেহাই দেবে, না হলে নয়। এ কথার শেষে এই বলে পৈশাচিক উল্লাস দেখিয়ে সেই আতপাগলা লোকটি পালায়। রাধাকান্ত আর কোনোদিনই তাঁর খোঁজ পাননি, করেননি। লোভের বশবর্তী রাধাকান্ত ওই পাগলার শর্তে রাজি হয়েছিলেন, তাই সেই বিভৎস প্রীতিনী উঠোনের ওই নারকেল গাছে স্থাপিত হল। রাধাকান্ত চেয়েছিলেন যে ভৌমিক বংশ পুরোপুরি বিনষ্ট হোক এবং তার ফলে বেওয়ারিশ হয়ে যাওয়া ব্যবসাপাট তাঁর হয়ে যায়। বাড়ির বৌড়া বংশের প্রদীপের জন্মদাত্রী, তাই আগে তারাই মরুক, এই ছিল তাঁর মনের আশা। প্রেতকে আদেশ দেওয়া শিখেছিলেন সেই পাগল তান্ত্রিকের কাছে। সেই মতো তাকে আদেশ করেছিলেন বাড়ির বৌদের তথা বাড়ির সম্পত্তির প্রতি হাত বাড়ায় এমন লোভী কাউকে চোখে পড়লেই তাকে নিকেশ করে দিতে। নিজের ভুলে সেই প্রেতেরই সামনে টগরের গয়না অর্থাৎ এই বাড়িরই স্ত্রীধন নিজের হাতেই নিতে গিয়ে সেই প্রেতিনীরই শিকার হলেন শেষে। স্থাপনা করা স্তক আমৃত্যু রোজ নিশুতি রাতে রাধাকান্ত তাকে মৃত জন্তুর মাংস, অস্থি ইত্যাদি খাবার দিতে আসতেন, ডাকতেন। হায় হায় নিচে আয়, হায় নিচে আয়। আর তখনই নারকেল গাছের গুড়িতে খ্যাস খ্যাসে আওয়াজ উঠত। ভৌমিক বাড়ির সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। তখন কেউই বিভীষিকাময় ঘটনা কোনোদিনই দেখতে পায়নি, একজন ছাড়া। কালক্রমে প্রকাশের ঠাকুরদা এবং বাবা দুজনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত হয়েছে, মানে বাড়ির লোক অন্তত তাই জানতেন। সদ্য যুবক প্রকাশ তখন সবে সিগারেট খেতে শিখেছিলেন। উনি রাধাকান্তর এই প্রেত স্থাপন কীর্তির বহুদিন পরে একদিন মাঝরাতে উঠে দোতলার বারান্দায় সিগারেট খেতে এসে দেখেছিলেন যে রাধাকান্ত সেই গভীর রাতে আস্তে আস্তে প্রায় চোরের মতো মেইন গেট দিয়ে বেরিয়ে গেলেন এবং নারকেল গাছটার গুঁড়ি বেয়ে কিছু একটা অত্যন্ত দ্রুত গতিতে গাছের মাথার ঝুপসি পাতাগুলোর ভেতর আত্মগোপন করল। কে 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 ওখানে? খুব বেশি জোরে কথা বলার সাহস হয়নি, কারণ সিগারেটটা দাদাদের থেকে লুকিয়ে খেতেন। কে লুকোলো তা তিনি বুঝতে পারলেন না, তবে একটা অস্পষ্ট হাসির আওয়াজ পেয়ে কণ্টকিত হয়ে ঘরে ঢুকে গিয়েছিলেন। 1961 থেকে পরপর রাধাকান্ত, টগরবালা ও প্রীতিলতার অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর কারণে বাড়িতে একটা শোকের ছায়া নেমে এসেছিল। বুদ্ধিমতী অন্নপূর্ণা সেরাতে টুসির মুখে টগরের কণ্ঠের সাবধানবাণী শুনে তৎকালীন অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ফেরার পর অতীব সাহসের সঙ্গে বুক বেঁধে মুখ বন্ধ করে চলেছিলেন। এইটুকু তাঁর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে মনে হইতাছে শাশুড়িমা সূক্ষ্ম দেহেও আমাকে রক্ষা কইরা চলছেন। ওই নারকেল গাছের অশুভ আত্মারা হয়তো তার ঘেরাটপ ডিঙায়া এই বাড়ির কারো অনিষ্ট করতে পারবো না, কিন্তু অপঘাতের মৃত্যু, শ্রাদ্ধ এবং পারলৌকিক ক্রিয়া তো 3 দিনেই সমাধা হয়। মুক্তি পেয়ে শাশুড়িমা যদি বাড়ি সাইরা অমৃতলোকে যাত্রা করেন, তাইলে উপায় এই শ্রাদ্ধ তো হইতে তন যায় না। হ্যাঁ, মারে এই বাড়িতেই রাখতে হইব। তাই জন্যে যা যা করণের হয় কইব আমি। হ্যাঁ বুঝছি। কুলগুরু টগর ও প্রীতিলতার ক্ষেত্রে বিধান দিয়েছিলেন যে শ্রাদ্ধশান্তি শেষে তাঁর অস্থিভস্য গয়ায় গিয়ে সপিণ্ড শ্রীবিষ্ণুর পাদপদ্মে বিসর্জন করতে হবে। কারণ বিস্তার করেননি। টগরের সাদা কালো ছবিটির নিচেই একটি তাকের উপর এক মুখ বন্ধ করা ঘটে সেই অস্থিভস্য রাখা ছিল। অন্নপূর্ণা তড়িঘড়ি সেই ঘট লুকিয়ে ফেললেন। এরপর বাড়িতে একচোট মহা খোঁজাখুঁজির পরেও সেই ঘট যখন পাওয়া গেল না, তখন বিহিত মতে টগরের গয়া যাত্রা হতে পারল না। তবে প্রীতিলতার পরলৌকিক ক্রিয়া যথাবিহিত সম্পন্ন হল।
রাতগুলোতে সেই স্তক কখনো কখনো ঘুম ভেঙে জেগে ওঠা অন্নপূর্ণা শুধুমাত্র একজোড়া মলের শব্দই শুনতে পেতেন। দেখতে পেতেন টুসিও জেগে রয়েছে, তার অতীন্দ্র স্থির অকুত ভয় দৃষ্টি জানলা ছাড়িয়ে উঠোনে নারকেল গাছটিতে আবদ্ধ। প্রমথেশ ও প্রণবেশের মৃত্যুর পরে রাধাকান্ত ভালোই টাকা কড়ি হাতিয়েছিলেন ভৌমিকদের ব্যবসা থেকে। তা দিয়ে নিজের বাড়ি তুলে পরিবারের প্রতিপালনও করেছিলেন সাড়ম্বরে। তাঁর মৃত্যুর পরে তার পরিবারও শ্রাদ্ধ শান্তির আয়োজন করেছিল। রাধাকান্তর শ্রাদ্ধের কয়েকদিন পর সকালে প্রকাশ বাজারে যাচ্ছিল। ততদিনে মানে ওই 1961তেই সেই স্থানীয় স্কুলে মাস্টারির চাকরি পেয়েছে। বাজার থেকে ফিরে এসে স্কুল ছুটতে হবে, তাই একটু তাড়াইও ছিল। গেট দিয়ে বেরোতে গিয়ে এক যুবতীর সঙ্গে অসাবধানবশত ধাক্কা লেগে যার পর নাই অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। মেয়েটি সুশ্রী, শ্যামলা হাতে একটা কালো ডায়েরি। আমার নাম রত্নাবলী মুখোপাধ্যায়। আমার বাবা আপনাদের গদিতে কাজ করতেন। ওর জিনিসপত্রের থেকে এটা পাওয়া গেছে। পরে মনে হলো আপনাদের পড়ে দেখা উচিত। এই নিন। 1968 সন, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। রাধাকান্ত ডায়েরিতে সেরাতে সতীর ঘাট শ্মশানে সেই পাগলা গোছের সিদ্ধাইয়ের সঙ্গে আলাপের থেকে মুক্ত নামক পিশাচিনীর আবাহন, স্থাপনা এবং প্রমথেশ প্রণবেশের মৃত্যু, ভৌমিকদের চালু ব্যবসা ও টগরের গয়নার প্রতি রাধাকান্তর কুনজর এবং টগরকে উন্মাদ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা সবটাই সবিস্তারে লেখা ছিল। প্রেত বিতরণ এই বংশের কেউই করতে পারবেন না, না আত্মীয় না কুটুম। কে দেবে এই সাংঘাতিক প্রেতকে নতুন কাজ, যাতে সে বাড়ি ছেড়ে চলে যায়? ওই গাছের গুঁড়ি বেয়ে পিশাচিনীকে নামতে দেখে বয়স্ক জরাগ্রস্ত প্রমথেশের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রণবেশ অর্থাৎ টগরের স্বামী নারকেল গাছটির নিচে এক রাতে উঠোন পেরিয়ে বাড়ি ঢুকতে গিয়ে একটি বেশ ভারী সোনার হার পড়ে থাকতে দেখেছিলেন। সেটা টগরের হার মনে করে কুড়োতে যাবেন এমন সময় হঠাৎই তাঁর ঘাড়ে লাফিয়ে পড়েছিল সেই প্রীতিনী। কলজে ছিঁড়ে বের করার প্রয়োজন হয়নি। প্রণবেশ এমনিতেই দুর্বল হৃদয়ের মানুষ ছিলেন। তৎক্ষণাৎ তার হার্ট ফেল হয়ে মৃত্যু হয় এবং তারপরেই প্রীতিনী গাছ বেয়ে উপরে উঠে যথাস্থানে আসীন হয়। বলা বাহুল্য চেনটা রাধাকান্তই ফেলে রেখেছিলেন এই কীর্তি ঘটবে তা অনুমান করে। পরিকল্পনা মাফিক কার্য সমাধা হলে পিছনের বাগান থেকে বেরিয়ে এসে তিনিই হাউমাউ করে লোক জড়ো করেন। এই ভয়াবহ মৃত্যু দেখে দৌড়ে এসে পরিবারের সদস্যরা বিলাপ করতে থাকে। কারো মাথায় আসে না যে প্রণবেশ তো হয় বাড়ি ফিরছিলেন বা বাড়ি থেকে বেরোচ্ছিলেন, কিন্তু রাধাকান্ত হঠাৎ রাতের বেলা এখানে কি করতে এসেছিল? ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন রাধাকান্ত সে যাত্রায় চেনটি চুরি করেন। মা, এইটা বাবুর পকেট থেকে বাইরে হইয়া পড়ছিল। এই বলে টগরের হাতেই তুলে দেন। এতে একটি ছোট্ট ঢিলে দুই পাখি মরল। টগরের বিশ্বাস অর্জন করলেন রাধাকান্ত। একই সঙ্গে লেডিস চেন পকেটে নিয়ে প্রণবেশ কাকে দেওয়ার মতলব করছিলেন এই সন্দেহ টগর তথা অন্যান্যদের মনে কায়েম হয়ে বসে। এই কারণেই যখন প্রমথেশ ও প্রণবেশের চরিত্র নিয়ে মিথ্যা বলছিলেন রাধাকান্ত, টগরকে বিশ্বাস করাতে তার বিশেষ বেগ পেতে হয়নি। রাধাকান্তর অপঘাতের ফলে ডায়েরি অসম্পূর্ণ রইল এবং তার কুকীর্তির গাথা সর্বসমক্ষে প্রকট হয়ে গেল। ভৌমিক পরিবার রাধাকান্তর অপরাধের শাস্তির ভাগ যদিও তার বিধবা স্ত্রী ও পিতৃহারা কন্যাটিকে দেয়নি। সেখানেও দুটি কারণ ছিল। প্রথমত, মৃত ব্যক্তি নিজের দোষ নিয়ে পরলোক গমন করেছে। স্বর্গে স্থান পেয়েছেন না নরকে সে কথা বিচার করেই বা কী হবে। আর যারা ধরাধামে বিরাজ করছেন সশরীরে তারাই বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। তাঁদের শুধু আত্মীয় হওয়ার দরুন এই ব্যক্তির প্রাপ্য শাস্তি দেওয়া চলে না। দ্বিতীয়ত, প্রকাশ ও রত্নাবলীর প্রণয়, যা ধীরে ধীরে সকলের চোখে ধরা পড়ল। রত্নাবলী সুশ্রী, শিক্ষিতা, স্বল্পভাষী, নম্র ও ভদ্র। স্বর্গত পিতার দুষ্কর্মের জন্যই নিতান্তই লজ্জিত। সবসময় মাথা এমনিতেই নিচু থাকত তার। ভৌমিক বাড়ির দরাজ হৃদয় সদস্যরা আপন করে নিলেন তাকে। শুধু টুসি হবু কাকিমাকে মোটে পছন্দ করত না। তার কথা শুনে অন্নপূর্ণা মুখ টিপে হাসতেন। সবার সামনে মেকি হাসি হাসলেও সে প্রায় রত্নাবলীকে উদ্দেশ্য করে বলতো,
চুরের বেটি, কপাল খাগি শ্যামলি গরু। এই মায়ার সংসার ভিন্ন করবে, তুই দেখা নিস। 1965 নাগাদ প্রিয়তোষ মারা গিয়েছিলেন। সেও বড় ভয়ানক মৃত্যু। পত্নীর অপঘাতের পর সামান্য মাথার দোষ দেখা দিয়েছিল তাঁর। রাতবিরেতে দোতলার বারান্দায় অকারণে পায়চারি করতে করতে নারকেল গাছটির দিকে তাকিয়ে থাকতেন। টগরের পাহারার জন্য প্রেত প্রিয়তোষের ক্ষতি করতে পারছিল না বোধ করে যখন তখন রাতে ঘুম ভেঙে টুসি বিছানায় উঠে বসে হাঁক পাড়ত। অন্নপূর্ণা হাসি চেপে পাশ ফিরে শুতেন, আর প্রিয়তোষ মন্ত্রমুগ্ধের মতো ঘরে ঢুকে দরজা দিতেন। পরদিন সকালে অন্নপূর্ণা চা দিতে গেলে ভ্যাবলার মতো মুখে বলতেন, কাল মায় আবার ডাকছিল। তবে নিয়তিকে নবাধ্যতে। সে বছর অন্নপূর্ণার মাতৃদেবী ভীষণ অসুস্থ হওয়ায় তাঁকে 2 কন্যা সমেত বাপের বাড়ি যশোরে যেতে হয়েছিল। এক রাতে অন্নপূর্ণার মায়ের নিদারুণ জ্বর। টুসি তুলি অঘরে ঘুমোচ্ছে। অন্নপূর্ণা মায়ের মাথায় জলপট্টি করে দিচ্ছিলেন। হঠাৎই টুসি ঘুমের মধ্যে ডুকরে কেঁদে উঠল। আমি তোরা বারণ করছিলাম, এত রাত কইরা বাইরে ঘুরিস না লো। কপাল মেজো খোকারে। প্রমাদ গুনছিলেন অন্নপূর্ণা। তার আশঙ্কাই সত্যি হয়েছিল যখন পরদিন সন্ধে নাগাদ তেলিপাড়া থেকে খবর আসে যে প্রিয়তোষ গত হয়েছেন। বাবা প্রণবেশের মতোই তাঁরও মরদেহ সেই নারকেল গাছতলাতেই পাওয়া গেছে। অন্নপূর্ণা বাড়ি ফিরেই দোষ কাটানোর বহু চেষ্টা করতে লাগলেন। ভজন কীর্তন কথা পাঠ কোনো কিছুতেই গভীর রাতের সেই খ্যাস খ্যাসে আওয়াজ, হিহি করে অপার্থিব হাসি আর মলের ঝঙ্কার বন্ধ হলো না। টুসি রোজ রাতে ঘুমের মধ্যে জেগে জেগে আঁতকে উঠতে লাগলো। এক রাতে সে অন্নপূর্ণাকে ঘুমের ঘোরে বলল, গাছ ডাইরি কাটতে কব, না হলে ছোট কোকার ওই শ্যামলি গাইরেও ঘরে তুলতে পারবো না। অন্নপূর্ণার মনের ইচ্ছাও সেই রকমই ছিল যদিও, তবে তাও অন্নপূর্ণা মনীষ গোছের 2-1জনকে গাছ কাটার কাজে লাগালেন। গাছ কাটার কুরুল ফসকে একজনের হাতের কনুই থেকে বাদ গেল, আর একজন গাছ কাটতে গিয়ে কি একটা দেখে পালালো তা সেই জানে। মোদ্দা কথা, গাছ কাটানো গেল না। টুসি তুলি বড় হচ্ছে, প্রকাশের বিয়েও এগিয়ে আসছে। অন্নপূর্ণা মহা ফাঁপড়ে পড়লেন। এই বাড়িতে শুভ কাজ হতে গেলে কারো না কারো অনিষ্ট হবেই হবে। কি করা যায়? পরের বছর অর্থাৎ 1968-তে একদিন স্বামী এবং 2 মেয়েকে একরকম জোর করে তার বাপের বাড়ি মানে যশোরে পাঠালেন তার মাকে দেখে আসার নাম করে। দৃঢ়চিত্ত স্থিতধী অন্নপূর্ণাকে মনে মনে সমীহ করে চলতেন তাঁর স্বামী। তিনি পত্নীর অনুরোধ ফেলতে পারলেন না। প্রকাশকে সজাগ থাকতে বলে অগত্যা যাত্রা করলেন। অন্নপূর্ণা জানতেন টুসি এই বাড়িতে থাকলে তিনি কোনো পদক্ষেপই নিতে পারবেন না। দিনের বেলা প্রায়শই রত্নাবলী আসে তাঁর কাছে। হবু ভাসুর পত্নীর থেকে রান্না শিখতে, গল্প করতে, তাই দিনের বেলা এই কাজ সম্ভব নয়। রাতই বাঁচলেন অন্নপূর্ণা। একটা চিঠি লিখলেন বড় মেয়েকে, লিখে তার পড়ার টেবিলে বইয়ের নিচে রাখলেন। তারপর রান্নাঘর থেকে কেরোসিনের জার আর দেশলাই নিয়ে উঠোনে এলেন। সেও এক অমাবস্যার রাত। নিশ্ছিদ্র অন্ধকার, আকাশে একটি তারাও দেখা যাচ্ছে না। প্রকাশ গভীর ঘুমে আচ্ছন্ন। অন্নপূর্ণা পায়ে পায়ে এগিয়ে গেলেন গাছটার দিকে। চারিদিকে কেরোসিন ছিটিয়ে শেষে দেশলাইয়ের বাক্স খুলতে গেলেন। ছমছম ঝনহাত করে একটা শব্দ হলো গাছটার উপর দিকে। তরতর করে গাছ বেয়ে নেমে এলো সেই বিভীষিকা। পায়ে টগরে সেই হারানো মলজোড়া, সাদা রক্তশূন্য চামড়া, সারা গায়ে পচনের চিহ্ন। আজানুলম্বিত কালো খোলা চুলে অর্ধেক ঢাকা মুখটায় সাদা চোখের একটা দেখা যাচ্ছে। সে চোখে মনির জায়গায় একটি বিন্দু। নারকীয়ভাবে হেসে ওঠে সেই মূর্তিটি। অন্নপূর্ণা দেশলাই ঠুকে আগুন জ্বালালেন। দোতলা থেকে চিৎকার হলো, বৌদি
ঘুম কোনোভাবে ভেঙে গিয়েছিল। দৌড়ে আসতে গেল প্রকাশ। সে চিৎকারে চমকে গিয়ে জ্বলন্ত দেশলাইটি অন্নপূর্ণা নিজের গায়ে ফেললেন। তার অসাবধানবশত কেরোসিনের মাখা শাড়িতে আগুন ধরে গেল। হয়তো আনতে গিয়ে কোনোভাবে গায়ে পড়ে থাকবে। অন্নপূর্ণা দেবরের উপস্থিতি ভুলে লজ্জার মাথাকে শাড়ি ছাড়বার চেষ্টা করতে সে আগুন লাগলো খোলা কেরোসিনের চারটা। বালতি বালতি জল ঢেলে শেষ চেষ্টা করেছিলেন প্রকাশ। অ্যাম্বুলেন্স আসা অবধি বাঁচাতে পারলেন না। আগুন না হলেও শকে মারা গেলেন অন্নপূর্ণা। প্রকাশ কিন্তু মুক্তোর কেশাগ্রহ দেখতে পাননি। তাকে ঘটনাটা ঠিক কি হয়েছিল এবং মেয়ের জন্য রাখা চিঠিটার কথা জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মাতৃসমা বৌদি। যশোর থেকে ফিরে এসে শোক সন্তপ্ত অন্নপূর্ণার স্বামী আর সামান্য কিছুদিনই ছিলেন ওই বাড়িতে। কালিকাপুরে তাদের নতুন বাড়িও তৈরি হয়ে এসেছিল। যেটুকু বাকি ছিল নিজ উদ্যোগে শেষ করে মাতৃহারা কন্যা দুটিকে নিয়ে চলে এলেন সেইখানে। এই বাড়িতে শেষ কদিন কাটানোর সময় অন্নপূর্ণার চিঠিতে লেখা নির্দেশাবলী অনুযায়ী টুসি তার বাবাকে বলে কুলগুরু শ্রীযুক্ত অভয়ানন্দজিকে কথকথা করতে ডাকলো বাড়িতে। গুরুজি মাঘী পূর্ণিমার দিন কথকথা ও কৃষ্ণ কীর্তন শেষে সারা বাড়িতে শান্তির জল ছিটিয়ে তারপর এক তাম্রপাত্রে কিছুটা জল নিয়ে টুসির বাবার হাতে দিলেন এবং সেটি ঘরের মধ্যভাগের কক্ষে স্থাপন করার নির্দেশ দিলেন, যাতে সেই আত্মার উঠোন ডিঙিয়ে ঘরে ঢুকতে না পারে। গুরুজির এই কথা অনুযায়ী স্বর্গত মেজ ভাই আর ভাতৃজায়ার ঘরে ওই তাম্রঘর স্থাপন করলেন তিনি। ওই ঘরটি গৃহের মধ্যভাগের ঘর ছিল। টুসির একটি কাজ তখনও বাকি ছিল। দূরদৃষ্টি সম্পন্ন অন্নপূর্ণা বুঝতে পেরেছিলেন যে শ্বশ্রুমাতার আত্মার সদ্গতি না হওয়ায় শোভার্থে হলেও টগর টুসির মধ্যে বেঁচে থাকবেন। এই ঘটনা টুসির জীবনের স্বাভাবিক ছন্দের পতন ঘটালেও ঘটাতে পারে। মেয়েটার ভবিষ্যৎ আছে, তাই তিনি অনুমানপূর্বক একটা কাজ করতে বলে যান টুসিকে। ওই চিঠিতে তা স্পষ্ট লেখা ছিল। মায়ের ইচ্ছানুরূপ টুসি খাটের তলার তোরঙ্গে লুকিয়ে রাখা টগরের রশ্মিভস্য তুলির হাত দিয়ে গুরুজির দেওয়া তাম্রঘটের জলে ঢেলে দেওয়াল। নিজে ঢালেনি, সেই বারণ অন্নপূর্ণাই চিঠিতে করে গিয়েছিলেন। কি ভেবে করেছিলেন তা জানা নেই। সেই স্তক তুলি টুসির বাবা বা অন্য কেউ কখনো টগরের কণ্ঠস্বর শোনেননি। টুসির মুখে তো নয়, বাড়ির অন্য কোথাও না। অতঃপর বাড়ির সকলে বড় বাড়ি ত্যাগ করে কালিকাপুরের নতুন বাড়িতে গিয়ে উঠলেন। বড় বাড়ির দরজায় বিক্রয় হইবে নোটিশসহ বড় সড়ো একটা তালা ঝুলল। রত্নাবলী ও প্রকাশের বিয়ে কালিকাপুরের বাড়ি থেকেই হয় 1971 সালে। টুসিরও সম্বন্ধ দেখা চলছিল সেই সময়। টুসির মধ্যে টগরের আত্মার কোনো চিহ্নই বিদ্যমান না থাকলেও সে কিন্তু ছোট কাকি রত্নাবলীকে মোটেই পছন্দ করত না তখন। মায়ের মৃত্যুর জন্য পরোক্ষে ছোট কাকির মৃত পিতৃদেবী দায়ী, তাই কাকিমাকে মা বা বন্ধু মনে করা তার কোনোদিনই হয়ে ওঠেনি। শুধুমাত্র বাবার শাসনে সে রত্নাবলীকে সরাসরি কিছু বলতো না। প্রকাশ ও রত্নাবলীর ছেলে প্রদীপ্ত 1973 জন্মগ্রহণ করে এবং সেই বছরই অগ্রহায়ণে টুসির বিয়ে হয়। বিয়ের পরেও টুসি এই বাড়িতে এলে কাকিমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত না। টুসির বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠীর দিন একটা সাংঘাতিক গৃহকলহের সৃষ্টি হয়। টুসি ও তার স্বামীর সেটা প্রথম ষষ্ঠী ছিল, তাই আয়োজন প্রচুর। টুসির বাবা নিজের হাতে বাজার করেছেন। রত্নাবলী ছেলে সামনে যত্ন সহকারে রান্না করেছে, কিন্তু নিজের বাপের বাড়িতে সেদিন তাকেও একবার প্রকাশ ও ছেলেকে নিয়ে যেতেই হতো। সে একমাত্র মেয়ে, তার মা তখনও জীবিত এবং রুগ্না। টুসিরা বেশ দেরি করে এসেছিল। রত্নাবলী নতুন জামাইকে আপ্যায়ন করে ষষ্ঠীর ষাট ইত্যাদি নিয়ম সেরে কাজের মেয়েটিকে খাবার বাড়তে বলে। বেরোবার জন্য তৈরি হচ্ছিল এমন সময় বাদ সাধল টুসি। কোথায় যাচ্ছ কাকি? ওকে কে খেতে দেবে? টুসির প্রশ্নের উত্তরে রত্নাবলী বোঝাতে চেষ্টা করে যে তার মাও অপেক্ষায় আছেন মেয়ে, জামাই ও নাতির জন্য। নাইবা গেলে ওই চোরের বাড়ি, খেতে থাকতে এখানেই হচ্ছে যখন, মাকেও তো এখানে আনতে পারতে। রত্নাবলী বাপের কুকীর্তির কারণে যথেষ্ট মরমে মরতে থাকে। টুসি যে তাকে পছন্দ করে না এ কথাও স্পষ্ট ছিল তার কাছে, কিন্তু আজ নতুন জামাইয়ের সামনে চোরের বাড়ি কথাটা তার বুকে বিঁধল না। চিৎকার সে করেনি। টুসির বাবাকে প্রণাম করে ছেলে কোলে বাড়ি ত্যাগ করেছিল সেই মুহূর্তেই।
পরে প্রকাশ ও টুসির বাবা তাকে ফিরিয়ে আনতে গেলে সে বলেছিল, কই সেদিন তো আমায় আটকাওনি তোমরা? কে দাদা, তখন মেয়ে জামাইকেই তো বড় স্থান দিয়েছিলেন। আমি চোরের মেয়ে, চোরের বাড়িতেই থাকবো। জেদ বড় ছিল তার। কিছুতেই আর টুসির বাবার তৈরি কালিকাপুরের বাড়িতে সে আর ফিরতে চাইল না। সেভাবেই প্রকাশও রাজি হলো না ঘর জামাই হতে। বাধ্য হয়ে টুসির বাবা দীর্ঘশ্বাস ফেলে ভাইকে তাদের পৈতৃক ভিটা মানে ওই পুরনো অভিশপ্ত বাড়িতেই ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। ভাই প্রকাশও সেই মতো দাদার থেকে চাবি নিয়ে সেই সুবৃহৎ তালা খুললেন। বড় বাড়িতে আবার মানুষের পা পড়ল। ওখানেই থাকতে শুরু করলেন তারা। 1982-তে প্রদীপ্তর 9 বছর পরে জন্ম হলো দ্বিতীয় সন্তান রত্নাবলী ও প্রকাশের মেয়ে রত্নদীপা ভৌমিকের। ফেব্রুয়ারি 2013, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা, রাত 1:15। সে রাতে জেঠিমা বাঁচাতে পারলেন না। উনি তো দেখেছিলেন। সেই রাতে মেরেছে তোরাই? ওটা আরেক দিন। মা বাড়ি ছিল না, দাদা অফিসে। সে কি, তোমরা ওকে এই ভয়ানক জায়গায় একা রাখলে কেন? আমি আর রত্নদীপা বাড়িটার মাঝের একটা ঘরে বসেছি। রাস্তায় কিছু খাবার নিয়েছিলাম, সেই সব নিয়েই আর কি। প্রসঙ্গত বলে রাখি, এটা প্রিয়তোষ ও প্রীতিলতার ঘর। এই ঘরেই সেই শান্তির জলপূর্ণ তাম্রঘট স্থাপিত হয়েছিল। বৌদি ভাই জেনারেলি ঘরের মধ্যে থাকলে এরকম পাগলা পাগলা বিহেভ করতো না। বাড়িটা বন্ধন করাতো, উঠোনে গেলেই যত কাণ্ড। মা সেদিন ব্যাংকে গিয়েছিল। দিন দুপুরের ঘটনা, বাড়িতে কাজের মেয়েটাও ছিল। তারপর ওই কাজের মেয়েটাই দেখেছিল হাড় ভাঙার মট মট আওয়াজ। আর লিওর আর্তনাদ শুনে সে দৌড়ে উঠোনে গিয়ে দেখে বৌদি ভাই লিওর পা ভেঙে নিজের মুখে ভরাচ্ছে চেষ্টা। রত্নার কথা শেষ হওয়ার আগেই উঠোন থেকে একটা কুকুরের আর্তনাদ ভেসে এলো। সেদিকে তাকিয়ে রত্না বলল, বাঁচেনি, বৌদি ভাইও বদ্ধ পাগল হয়ে গেল। আমি তার হাত দুটো ধরে বললাম, থাক না ভাই ও কথা, রাতটুকু কাটলে হয়। রত্নদীপা উঠে দাঁড়ালো, আমার হাত থেকে খাবারের খালি কন্টেনারগুলো নিয়ে বলল, এই রে, একটা ভুল হয়ে গেল যে। এই ঘরে বোধহয় আমিষ খেতে নেই। দাঁড়াও দাঁড়াও, এইগুলো ফেলে দিয়ে আসি। ও বেরিয়ে গেলে আমি একা একা বসে প্রচণ্ড ভয়ের সঙ্গে এদিক ওদিক দেখছি। হঠাৎ দেখলাম রত্না ফিরে আসছে। দেখলাম ঠিক না, শুনতে পেলাম ঝম ঝম ঝনাত। একটা সাদাটে ওড়না জাতীয় কিছু একটার ঝলকও দেখতে পেলাম। একটা লম্বাটে বারান্দা গেছে ঘরগুলোর সামনে দিয়ে। আওয়াজটা খুব কাছেই এলো। যে ঘরে বসে আছি তার বাঁদিকে। আমি সামান্য গলা তুলে বললাম, রত্না, কই তুমি? এই রত্না, রত্না, এই রত্না। স্পষ্ট বুঝলাম বাঁদিকে কেউ দৌড়ে পালালো। দাদু ভাই যেটা বলতে শিখিয়েছিলেন, যে মন্ত্র আমি এই বাড়িতে ঢোকার সময় মনে মনে উচ্চারণ করেছিলাম, আবার সেই জপটি শুরু করলাম মনে মনে। এই সময় চোখে মুখে প্রচণ্ড ভীতি নিয়ে রত্না বাঁদিক থেকে নয়, ডান দিক থেকে এসে ঢুকলো ঘরে। হেই, কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, এইদিকে, এই যে পাশেই রান্নাঘর, বাসনগুলো ধুচ্ছিলাম। তুমি কি কিছু শুনেছ? শুনেছ তো তুমিও? তোমার চোখ মুখ বলছে। হ্যাঁ, হস্টেলে থেকে পড়েছি ভাই, আমি দুজনেই, শুধুমাত্র এই রাতগুলো এড়িয়ে যাওয়ার জন্য।
উঠোন থেকে আসছে আওয়াজটা। একটু পরেই তার সঙ্গে যোগ হলো সেই সেই বিদেহী রটহুইলারের অপার্থিব করুণ কান্না। বাইরে কি ঝড় উঠেছে? একটা একটা শীতল হাওয়ার সঙ্গে ঘরে ঢুকে এলো একদলা কালো রুক্ষ চুল আর ছেঁড়া নারকেল পাতার টুকরো। রত্না মন্ত্রমুগ্ধের মতো দরজাতেই দাঁড়িয়ে আছে দেখে হিড়হিড় করে তার হাত ধরে টেনে এনে দরজার দমকা হাওয়ার বিরুদ্ধে কোনো মতে ঠেসে বন্ধ করলাম আমি। তারপর রত্নার হাত দুটো ধরে দাদু ভাইয়ের মন্ত্র স্মরণ করে বললাম, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহুদুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। রত্না অবিশ্বাসের সঙ্গে আমার হাত ধরেছিল, তবে বিশ্বাস নিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করে। বাইরে তখন ঝড় বৃষ্টি প্রলয়ের আকার নিয়েছে। তার মধ্যেই উঠোন থেকে শোনা যাচ্ছে অপার্থিব হাসি। খিল দেওয়া দরজাটার উপর স্পষ্ট করাঘাতের আওয়াজ শুনলাম বার কয়েক। লিওর মরণ চিৎকার ভেসে আসতে লাগলো বাইরে থেকে। আমরা ওইদিকে কর্ণপাত না করে মন্ত্র পাঠ করে যেতে লাগলাম। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহুদুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। অর্থাৎ আবার জন্মাতে ও মরতে হবে, বারংবার মায়ের পেটে শুতে হবে। এই সংসারের বহু দুস্তর বিপদকালে তোমার দয়ায় পার যেন পাই মুরারি। ক্রমে সে প্রলয় শান্ত হল। দরজার ওপারের করাঘাত, সেই অলক্ষণে মলজোড়ার ঝংকার, হাসির শব্দ, কুকুরের ডাক, সব সব যেন শুষে নিল শেষ রাতের প্রকৃতি। মোবাইলে দেখলাম ভোর 4:10। রত্না নিজের ব্যাগ থেকে একটা জিনিস বের করলো। একটা ছোট্ট ঘটে কুলুঙ্গিতে রাখা তাম্র ঘটের জল ঢাললো এবং নিজেরও আমার মাথায় ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরে তার মোবাইল বেজে উঠল। দিদি, 5টার সময় যাবেন কি? আমি ভাবছি ওই 6টা হলে যদি দেরি হয়ে যায়, অনেকটা রাস্তা তো। আপনি আলো ফুটলেই আসুন বিজয়দা। এই বলেই ফোনটি রাখলো রত্নদীপা। আগামী 1.5 ঘন্টায় গাড়ি এসে পৌঁছলে আমরা ঘট হাতে বেরিয়ে গাড়িতে উঠে বসলাম। দরজা আটকাতে গিয়ে চোখ চলে গেল সেই নারকেল গাছটার মাথায়। কে জানে ও আর একটা কাজ পেয়ে মুক্ত হবে কবে। কি দেখছো ওদিকে? রত্নার প্রশ্নে মাথা নামিয়ে নিলাম আমি। বেশি ভেবো না ওই নিয়ে, আবার কি দেখতে কি দেখবে। গাড়ি এগিয়ে চলল মুর্শিদাবাদের দিকে। February 2013, Central Kolkata. Respected Principal, this is to bring to your kind notice that under 2 certain unavoidable circumstances, I'll not be able to carry on with my duties at your institution. Please accept my resignation for the same. I am profoundly grateful to you. Regards, yours sincerely, সুচিস্মিতা ধর। রত্নদীপার বাড়ির সঙ্গে বা তার সঙ্গে আর যোগাযোগ রাখতে চাইলাম না, তাই চাকরিটা ছেড়ে দেওয়াই সঠিক মনে হলো। শুনছিলেন লেখিকা সুচিস্মিতা ধরের কলমে গল্প সেই নারকেল গাছটা। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।